প্রিয় লিসেনার্স, ঘটনা শুরু করছি। ঘটনাটি মূলত যেই ছেলেটার সাথে ঘটেছিল, হঠাৎ করেই ছেলেটা একটা অদ্ভুত স্বপ্ন দেখতে শুরু করে। স্বপ্নের মধ্যে কোনো একটা নারী অবয়ব এসে তাকে বলছে, তোমাকে তো নিয়ে যাব, তোমাকে আমি বিয়ে করব, কোনো চেষ্টা তদবির করে লাভ হবে না, তোমাকে নিয়ে যাবই। এরকম স্বপ্ন সে যখন দেখতে শুরু করে, একদিন, 2 দিন, 3 দিন, প্রথম দিকে সে দুঃস্বপ্ন ভেবে উড়িয়ে দেয়, কিন্তু যখন ক্রমাগত একই স্বপ্ন দেখছিল, তখন সে পরিবারের সাথে বিষয়টা শেয়ার করে। পরিবারের সদস্যরাও এই বিষয়ে কোনো ধরনের কর্ণপাত করেনি শুরুর দিকে। এদিকে ছেলেটা বারবার বলছে এবং বলছে যে আমার সময় চলে আসছে, আমাকে নিয়ে যাবে, তোমরা কোনো গুরুত্ব দিচ্ছ না। একটা পর্যায়ে তখন এই ছেলেটার বাবা চিন্তা করে যে আসলেই ছেলেটা যদি এই স্বপ্ন দেখে থাকে আর বারবার বলছে, একই স্বপ্ন তো এইভাবে ঘন ঘন দেখার কথা না। ছেলেটার বাবা একজন কবিরাজের কাছে যাওয়ার জন্য মনস্থির করে। ওনাদের যে গ্রাম, ওই গ্রামের পার্শ্ববর্তী একটা গ্রামে একজন মহিলা কবিরাজ রয়েছেন। শোনা যায় তার কাছে 3টা জিন রয়েছে। সে এই জিনেদের মাধ্যমে বিভিন্ন ধরনের ঝাড়ফুঁক, রুকিয়া এগুলো করে থাকেন। জিনেদের মাধ্যমে উনি বিভিন্ন তথ্য সংগ্রহ করেন। ওই মহিলা কবিরাজের কাছে ওই ছেলেটাকে নিয়ে যাওয়া হয়। মহিলা কবিরাজ ছেলেটাকে ভালো করে দেখে উনি কিছু বুঝতে পারছিলেন না, কেননা ওই ছেলেটার উপরে সরাসরি কোনো জিনের প্রভাব উনি বুঝতে পারছিলেন না। পরবর্তীতে উনি বলেন যে আপনারা আপাতত চলে যান, আমার তথ্য সংগ্রাহক যে জিনেরা রয়েছে, 3টা জিন, ওদের সাথে আমি বিষয়টা আলোচনা করে দেখি কতটুকু তথ্য সংগ্রহ করতে পারি, কোন গোত্রের জিনেরা একে নিয়ে যেতে চাচ্ছে, কেনই বা এভাবে নিয়ে যেতে চাচ্ছে, ওদের সাথে আলাপ আলোচনা করে বা অন্য কোনো মাধ্যমে এই বিষয়টার একটা সমাধান করা যায় কি না দেখি, আপনারা 2 দিন পরে আসেন। তো ওখান থেকে ওনারা চলে আসেন। এদিকে হয় কি, ওই ছেলেটার বাবা একটা স্বপ্ন দেখেন। স্বপ্নের মধ্যে কোনো একটা নারী অবয়ব তাকে বলছে যে তুমি যদি তোমার ছেলেকে চিরতরে হারাতে না চাও, তাহলে তোমার কিন্তু একটা রাস্তা খোলা আছে, সেটা হচ্ছে আর কোনো হুজুর কবিরাজের কাছে যাওয়া যাবে না। যদি হুজুর কবিরাজের কাছে যাও, এই ছেলেকে চিরতরে হারাতে হবে। আর যদি না যাও, এই ছেলেকে তো আমরা নিয়ে যাবই, তবে এই ছেলেটা যখন ইচ্ছে করবে, তোমাদেরকে দেখতে চাইবে, বা তোমরা যদি কোনো একটা সামাজিক অনুষ্ঠান করো, বা তাকে যদি কখনো দেখতে ইচ্ছা করে, বাড়িতে ভালো কোনো রান্না হয়েছে, এই ছেলেটা যদি খেতে পারতো, এরকম যদি কখনো মনে হয়, ওই ছেলেটাকে আমরা দিয়ে যাব, আবার নিয়ে যাব। এখন তোমরা কি চাও? হুজুর কবিরাজের কাছে যাবা, গেলে কিন্তু চিরতরে হারাবা, আর না গেলে এই ছেলেটাকে তোমরা এভাবে সবসময় দেখতে পারবা। এই বিষয়টা এই ছেলেটার বাবা স্বপ্নে দেখেছে। স্বপ্নে দেখার পর উনি চিন্তা করলেন যে হুজুর কবিরাজের কাছে তো যেতে নিষেধ করলো, এখন কি করি? এদিকে ওই মহিলা কি তথ্য দেয় এটাও তো শোনার দরকার ছিল। তো ওই চিন্তা থেকেই উনি ওই মহিলা কবিরাজের কাছে আবার গিয়েছেন। ওই মহিলা কবিরাজ একটা ভয়ঙ্কর তথ্য দেন। উনি বলেন যে আমার অনুগত যে 3জন জিন ছিল, ইতোমধ্যে আমি একজনকে হারিয়েছি। এই ছেলেটার ব্যাপারে তথ্য সংগ্রহ করতে গিয়েছিল আমার 3জন জিন। 2জন কোনো মতে জীবন নিয়ে ফিরতে পেরেছে, আর একজনকে ওখানেই মেরে ফেলেছে। সুতরাং এই ছেলেটার বিষয়ে আমাদের নাক গলানোয় আসলে নিষেধ করেছে, আমার জিনেরাও নিষেধ করেছে, আর অন্যান্য যে জিনেরা রয়েছে তাদের সাথেও যখন এই 2জন জিন পরামর্শ করেছে, তারাও বলেছে যে কোনোভাবেই এই ছেলেটার বিষয়ে আমাদেরকে নাক গলাতে নিষেধ, একদম নিষেধ। কোনোভাবেই এই ছেলেটার বিষয়ে আগানো যাবে না, মানে একদমই আগানো যাবে না, বিন্দু বিসর্গ আগানো যাবে না। আগালেই ভয়ঙ্কর বিপদ হবে। যেহেতু একজনকে হারিয়েছেন, তখন ওই মহিলা কবিরাজ বলছেন যে দেখো, এই যে 3জন জিন, এরা তো মানুষের উপকারের জন্য কাজ করে, এদের কি দরকার ছিল নিজেদের জীবনকে ঝুঁকিতে ফেলা? তারপরও কিন্তু এটা গিয়েছে। এর মধ্যে একজন মারা গেছে, যে মারা গেছে তার অপরাধটা কি ছিল? সে তো তোমাদের উপকার করার জন্যই গিয়েছিল, কিন্তু দেখো সে কিন্তু মারা গেছে। তাহলে এর পরিবারের কাছে আমি কি জবাব দেব? এখন এই যে 2জন জিন আছে, এরা তো আমার অনুগত, এদেরকে যদি আমি হারিয়ে ফেলি, তাহলে আমিও তো আর কোনো কাজ করতে পারবো না। সুতরাং আর সম্ভব হবে না এই বিষয়ে কাজ করা। ওদিকে ছেলেটার বাবা অনেক অনুনয় বিনয় করতে থাকেন যে কিছু একটা করেন, ছেলেটাকে কি আমরা এইভাবে হারিয়ে ফেলবো? তখন নাকি ওই মহিলা বলেন যে ঠিক আছে, তুমি তোমার ছেলেকে 1 দিনের জন্য আমার বাসায় রেখে যাবা, 1 রাতের জন্য, দেখি কোনো একটা সুরাহা করা যায় কি না, তবে করতে পারবো বলে মনে হয় না। জাস্ট এতটুকুই বলেছিলেন। এরপর তো উনি চলে আসেন। উনি যেদিন চলে আসছেন, এর পরের দিন নাকি ওই ছেলেটাকে সাপে কামড় দেয়। সাপে কামড় দেবার পর ওই ছেলেটাকে দ্রুত
রাজশাহী মেডিকেল কলেজ হসপিটালে নিয়ে যাওয়া হয়। আর রাজশাহী মেডিকেল কলেজ হসপিটালেই ওই ছেলেটি মারা যায়। মারা যাওয়ার পর ছেলেটার লাশ বাড়িতে নিয়ে আসা হয়। নিয়ে আসার পর যথাযথ ধর্মীয় রীতিনীতি মেনেই বাড়ির কাছাকাছি একটা জায়গায় কবর দিয়ে দেওয়া হয়। তো যখন কবর দেওয়া হয়ে যায়, এর কয়েকদিন পরের ঘটনা, ছেলেটার বাবা উনি স্বপ্নে দেখেন, তার ওই ছেলেটার স্বপ্নের মধ্যে এসে বলছে, বাবা তুমি কি কাজটা করলা, কেন ওই মহিলা কবিরাজের কাছে গেলা? যদি তুমি ওই মহিলা কবিরাজের কাছে না যেতা তাহলে তো এরা আমাকে নিয়ে গেলেও মাঝে মাঝে তোমাদের সাথে দেখা সাক্ষাৎ করতে পারতাম, কিন্তু এখন তো সেই সুযোগ নাই। আমাকে কিন্তু ওরা ঠিকই নিয়ে গেছে, আমি সশরীরেই ওদের কাছে আছি। আর এই যে সাপে কামড়ের যেই ব্যাপারগুলো তোমরা দেখেছো, এইটা ওদের একটা বিশেষ কৌশল ছিল, যাতে করে সাধারণ মানুষজনের চোখ এড়িয়ে আমাকে নিয়ে যাওয়া যায়। আমি কিন্তু কবরের মধ্যে নাই, তোমরা আমাকে যে কবর দিয়েছো এর পরপরই আমাকে ওরা নিয়ে গেছে। কি কাজটা করলা? আমি আর কখনোই তোমাদের সাথে দেখা করতে আসতে পারবো না, তবে হ্যাঁ স্বপ্নের মধ্যে মাঝে মাঝে এসে কথা বলতে পারবো, তবে সেটাও ওদের অনুমতি সাপেক্ষে। ওরা কিভাবে এই জিনিসটা অনুমতি দেবে বা আদতে দেবে কি না এটাও বলতে পারি না। শুধু এতটুকু বলার জন্য ওরা একটা বিশেষ পদ্ধতি অবলম্বন করেছে, যার মাধ্যমে আমি কথা বলতে পারছি। এছাড়া আমি কিন্তু আর পারবো না, ওরা যদি অনুমতি দেয় তখনই শুধু পারবো। তো এই স্বপ্ন যখন উনি দেখেছেন, ওনার যখন ঘুম ভেঙে গেছে, তখন পরিবারের সাথে বিষয়টা শেয়ার করেছেন, আরে ওই ছেলেটা তো স্বপ্নের মধ্যে এসে আমাকে এই বলে গেছে। তখন সবাই বলে যে কিভাবে সম্ভব, ওকে সাপে কেটেছে, হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে, সেখানে সে মারা গেছে, এরপর আমরা তাকে নিয়ে আসলাম, কবর দিলাম, সব কিছু ঠিকঠাক মতো হলো, সে কবরের মধ্যে নাই। মানে আত্মীয় স্বজনরা কবরের কাছে যায়, গিয়ে দেখে কবরটা কিন্তু ঠিকঠাকই আছে, কোনো সমস্যা নাই, ও কবর কেউ খোঁড়েও নাই, একদম স্বাভাবিক। এই ঘটনার প্রায় 5 কি 6 মাস পার হয়ে গিয়েছে। এর মধ্যে ঘটে একটা অদ্ভুত ঘটনা। ওই এলাকায় যেই গরুগুলো আছে, এই গরুগুলো মোটামুটি তাদের একটা নির্দিষ্ট বয়স পর্যন্ত, প্রায় 7-8 মাস পর্যন্ত নাকি গলায় দড়ি লাগানো হয় না, এমনিতেই ঘুরে বেড়ায়, ঘুরে ঘুরে খাবার খায়, পরবর্তীতে গলায় দড়ি দেয়া হয় আর কি। এই গরুগুলো বিভিন্ন জায়গায় এভাবে ঘুরে ঘুরে ঘাস পাতা খায়। এমন একটা গরু হয় কি, এই ছেলেটার যে কবর, এই কবরের ওখানে গিয়ে এক পাশ ভেঙে ওই গরুটা কবরের ভেতরে পড়ে গেছে। এখন গরুটা তো অত বড় না, সে কোনোভাবেই কবর থেকে উঠতে পারছে না, সে তার মতো করে হাম্বা হাম্বা করে চিৎকার চেঁচামেচি শুরু করেছে। এদিকে ওই গরুটা ওখানে পড়ে গেছে, উঠতে পারছে না, গরুটা তো কবর থেকে তুলতে হবে। যেহেতু একটা কবর ভেঙে পড়ে গেছে, যার কবর, তার পরিবারের সদস্যদেরকে তো ডাকতে হবে যে এই ব্যাপার, তো আসো দেখো এই যে কবর ভেঙে পড়ে গেছে গরুটা। তাদেরকে ডাকা হয়, আরও লোকজন আসে, এসে দেখে এক অদ্ভুত বিষয়। সেটা হচ্ছে ওই যেই গরুটা কবরটা ভেঙে পড়ে গেছে, যেই পাশ ভেঙে পড়ে গেছে, ওই পাশের যে বাঁশগুলো, ওই বাঁশগুলো অনেকটা নষ্ট হয়ে গিয়েছিল, তো তাই ওই সাইডটা ভেঙে পড়ে গেলেও অন্য পাশটা ঠিকঠাক মতো ছিল। ওই গরুটাকে যখন টেনে হিঁচড়ে উপরে তোলা হয়, তখন সবাই দেখে আর একটা বিষয়। আমরা অনেক সময় উঠোন ঝাড়ু দিলে মাটি যেরকম একদম ফ্রেশ হয়ে যায়, পরিষ্কার থাকে, কোনো ধরনের কোনো পাতা বা ময়লা আবর্জনা পড়ে থাকে না, কবর দেওয়ার আগ দিয়ে কবর যখন সুন্দর ক্লিন থাকে ভেতরে, ঠিক যেরকম থাকে, মনে হচ্ছে কবরের ভেতরে ওই রকম ক্লিন। ওখানে কাফনের কাপড়টাও নাই, ডেড বডি তো নাই। এই দৃশ্য ওখানে অনেকেই দেখেছেন, এই ছেলের আত্মীয় স্বজনরাও দেখেছেন। তবে বিষয়টা যেন খুব একটা বেশি জানাজানি না হয়, জানাজানি হলে আবার আর একটা সমস্যা হতে পারে, আবার কোন ধরনের ভুতুরে বিপদ নেমে আসে এটা তো বলা যায় না। তখন নাকি ওনারা খুব দ্রুততার সাথে মাটি এনে ওই কবরটা আবার ঠিক করে দেন। তবে ওই পরিবারের সদস্যরাও দেখেছিলেন কবরের ভেতরে কিছুই নাই, একদম কিচ্ছু নাই, একদম সুন্দর ভেতরে, ঠিক একটা কবর নতুন কাটলে যেরকম হয় ওই রকম। 5-6 মাসেও কবরের ভিতরে একই রকম অবস্থা। তখন পরিবারের সদস্যরা বুঝতে পারেন আসলেই ওই ছেলেটা স্বপ্নে এসে যে কথাগুলো বলেছিল এটা সত্য। তবে এটা নিয়ে ওনারা আর কোনো ধরনের কোনো হুজুরের কাছেও যান নাই, ওই ছেলেটাকে ছুটিয়ে আনার জন্য কোনো ধরনের কোনো তদবির ওনারা করেননি। এই ছেলেটার বাবা, চাচা এবং ভাইয়ের সাথে কথা বলেছেন, আমাদেরকে যিনি ঘটনা পাঠিয়েছেন সবাই সেম তথ্য দিয়েছেন।
তবে একজন শুধু এতটুকু তথ্য দিয়েছিলেন সেটাকে ইঁদুরে কেটেছে, আর সবাই বলেছেন সাপে কেটেছে। জাস্ট খালি ওই একজন বলেছেন ছেলেটাকে ইঁদুরে কেটেছে, এছাড়া সব তথ্য হুবহু একই রকম ছিল। ওনারা এই কারণে বিষয়টা প্রকাশ করতে চান না, বিষয়টা প্রকাশিত হলে আবার নতুন করে কোন একটা ঝামেলা হতে পারে। এই কারণেই ওনারা এই বিষয়টা যেন প্রকাশিত না হয়, এই জন্য ওনাদের নাম, ঠিকানা, বিস্তারিত বিবরণ এটা বলতে নিষেধ করেছেন। আর যিনি আমাদেরকে ঘটনা পাঠিয়েছেন ওনারও নাম ঠিকানা বলতে নিষেধ করেছেন, কেননা এটা যদি অনেকে জানে, ওনার আশেপাশে জানে, তখন ওনাকে আবার সবাই এই বিষয়টা নিয়ে প্রশ্ন করবে, জানতে চাইবে, তখন আরও বেশি জানাজানি হবে। মূলত সেফটির জন্য এটা বলা নিষেধ। এই ঘটনাটা আমি শোনার পর আমি চিন্তা করলাম যে এটা আমরা প্রকাশ করব, আমাদের কোনো সমস্যা হবে কি না। মূলত এটা নিয়েই যখন ওনার সাথে কথা বলি তখন বলেন যে না, এটা পরিবার থেকে শর্ত সাপেক্ষে অনুমতি দেওয়া হয়েছে, শর্ত যদি মেনটেন করা যায় তাহলে আপনারা প্রকাশ করতে পারেন। আর সেই চিন্তা করেই উনি আমাদেরকে ঘটনাটা পাঠিয়েছেন, এই জন্য আমরা ঘটনাটা প্রকাশ করলাম। প্রিয় লিসেনার্স, একবার ভাবুন, একটা ছেলেকে সাপে কেটেছে, সে মারা গেছে, এরপর তার ডেড বডি নিয়ে আসা হলো, গোসল দেয়া হলো, জানাজা দেয়া হলো, কবর দেয়া হলো, অথচ সে কবরে নেই। কবর ভেঙে ওই গরুটা ভেতরে না পড়লে মানুষজন কিন্তু জানতেই পারতো না, বিশেষ করে ওই পরিবারের সদস্যরা, যে আসলে কবরের ভেতর থেকে নিয়ে গেছে। আর ওই ছেলেটা কিন্তু স্বপ্নে বলেছিল এই যে সাপে কাটা, কবর দেয়া, এগুলো নিছক একটা লোক দেখানো ব্যাপার ছিল। এটা আসলে জাস্ট একটা আইওয়াশ ছিল, জিনেরাই এই কাজটি করেছিল। আসলে সে কবরের মধ্যে নেই, সে এখন জিনেদের দেশে রয়েছে। সে আবার কবে স্বপ্নের মধ্যে তার বাবাকে এই বিষয়টা বলবে এটা নিশ্চিত না। তার বাবা এখনো আফসোস করে, না হারে আমি কেন যে ওই মহিলা কবিরাজের কাছে আবার যেতে গেলাম, ওই সময় যদি না যাইতাম তাহলে হয়তো আমার ছেলেকে নিয়ে গেলেও মাঝে মাঝে তো দেখতে পেতাম, এখন তো একদমই হারিয়ে ফেলেছি। প্রিয় লিসেনার্স, জিনেদেরকে আমরা দেখি যে মানুষকে নিয়ে যায়, ফেরত দেয় না, কিন্তু এভাবে সাপে কাটার পর, কবর দেওয়ার পর কবরের ভেতর থেকে নিয়ে গিয়েছে, এরকম একটা আইওয়াশ করে, এটা সত্যি অদ্ভুত এক ঘটনা। এরকম ঘটনা আসলে খুবই কম পাওয়া যায়। আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে যিনি ঘটনা পাঠিয়েছেন। উনি বলেছেন এরপর উনি আরও ঘটনা ইনশাল্লাহ আমাদেরকে পাঠাবেন। এই ঘটনার ক্ষেত্রে ওনার নাম প্রকাশে নিষেধাজ্ঞা থাকলেও হয়তো পরবর্তী ঘটনাগুলোতে আমরা ওনার নাম প্রকাশ করতে পারবো। ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে যিনি ঘটনা পাঠিয়েছেন। পরিচয় গোপন রাখতে চাই, তাই ছদ্মনাম রূপা ব্যবহার করছি। জায়গার নাম, মানুষের নাম, মাদ্রাসার নাম কিছুই বললাম না। আমার বয়স তখন 15, ক্লাস 9-এ সবে উঠেছি, গ্রামের স্কুলে পড়ি, আমরা 3 বোন। একদিন আব্বু বলল, তোকে নিয়ে আমার একটা মানত আছে রে, বড় মেয়েকে মাদ্রাসায় পড়াবো বলে মানত করেছিলাম। ছোটবেলায় একবার ভর্তি করাতে চেয়েছিল, তখন কান্নাকাটি করে ফিরে এসেছিলাম, মা আব্বুকে ছেড়ে থাকতে পারবো না বলে। কিন্তু এখন আব্বু বলল, তুই বাড়ির বড় মেয়ে, তুই তো এখন বড় হয়ে গেছিস, মানতটা তো রাখতেই হবে। সব শুনে সায় দিলাম, ঠিক আছে ভর্তি হব। আব্বু খোঁজ খবর নিতে লাগলো, আশেপাশে মেয়েদের ভালো মাদ্রাসা কোথায় আছে। তখন গ্রামের এক চাচা এসে বলল, তার শ্বশুর বাড়ির গ্রামে একটা ভালো মাদ্রাসা আছে, আগামী বুধবার গিয়ে কথা বলে আসা যেতে পারে। আব্বু রাজি হলো, বুধবার দুজনে গিয়ে সব ঠিক করে এলো। হাতে সময় বেশি ছিল না, 2 দিন পরই জানুয়ারির 8 তারিখে যেতে হবে। সেই দিনই বাজারে গিয়ে থাকার যাবতীয় জিনিসপত্র কিনে জোগাড় করলাম। 8 তারিখ সকালবেলা রওনা হলাম, মা, আব্বু আর 2 বোন, সবাই আমাকে ছাড়তে এলো। মাদ্রাসাটা বীরভূম জেলায়, দুর্গাপুর থেকে ওই 3-4 ঘন্টার মতো রাস্তা। সময় মতো পৌঁছে গেলাম। সবাই একটু কথাবার্তা বলে আমাকে গেটের ভিতর মাদ্রাসায় ঢুকিয়ে বাড়ি ফিরে গেল। ভিতরে ঢুকতেই সবাই নতুন ছাত্রী দেখে আমাকে সালাম জানালো, আমাকে ঘিরে ধরে ভিতরে নিয়ে গিয়ে থাকার জায়গা দেখিয়ে দিল। জিনিসপত্র রাখলাম, রেখে বাইরেটা বেরোলাম, সবার সঙ্গে আলাপ করব, পুরো মাদ্রাসাটা একটু ঘুরে দেখব। এবার মাদ্রাসাটার একটু বর্ণনা দিই। মাদ্রাসাটা 2 তলা, পূর্ব দিকের পুরোটা জুড়ে পড়াশোনা থাকার জায়গা, আর সেই দেয়ালটা লাগিয়ে দক্ষিণ দিকে প্রথমে অজুর ঘর, তারপর লম্বা করে বাথরুম। উত্তর দিকটা ফাঁকা, শুধু পেয়ারা, আম, জাম, বেদানার বড় বড় গাছ। সামনে পশ্চিমের বিশাল উঠোন, তারপর পাঁচিল, আর শেষ প্রান্তে রান্নাঘর আর কলপার। দুপুরে খেয়ে নামাজ পড়ে পড়াশোনা শুরু করলাম। 3টে দিন খুব ভালোভাবেই কেটে গেল। কালো অধ্যায় শুরু হলো
চতুর্থ দিন থেকে। সেদিন মাদ্রাসায় হাফ ডে, দুপুরে নামাজের পর কোনো কাজ নেই। এই 3 দিনে মাদ্রাসার প্রায় সবার সাথে আমার খুব ভালো বন্ধুত্ব হয়ে গিয়েছিল। তাদের মধ্যে আমার সব থেকে যে কাছের বান্ধবী হয়েছিল, তাকে বললাম যে আমি তো এরকম বন্ধ জায়গায় কখনো থাকিনি, আমার খুব একঘেয়ে লাগছে। গেট দিয়ে তো হুজুর আর আপুরা বাইরে যেতে দেবে না, আর অত উঁচু পাঁচিল, তার উপর আবার কাঁচ পেরেক গাঁথা, টপকানোও যাবে না। কি করা যায়? তো মন খারাপ করে উঠোনে রোদ পোহাচ্ছি। কিছুক্ষণ পর সে এলো এবং আমাকে বলল যে আচ্ছা, তোমাকে তুমি বাইরে নিয়ে যেতে পারবো না, কিন্তু বাইরের দৃশ্য দেখাতে পারবো, চলো। তো ও আমাকে আম পেয়ারার ওই যে বড় গাছটা ছিল, সেই বড় গাছের তলায় নিয়ে গেল এবং বলল যে ওই বাঁ দিকের ডালটায় উঠে বসো, দেখবে সব দেখতে পাবে। উঠে বসলাম। চারিদিকে শুধু ফাঁকা মাঠ, সামনের মেন রাস্তায় কয়েকটা গাড়ি চলছে, 2-4টে দোকান আর গ্রামের ছেলেদের আড্ডা দেওয়ার একটা ছোট্ট ঠেক। দৃশ্যটা উপভোগ করছি। এমন সময় মনে হলো যেন পিছন থেকে কেউ আমাকে পিঠে একটা ধাক্কা দিল, আর আমি হঠাৎ করে সোজা নিচে গিয়ে পড়লাম। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, এত উঁচু থেকে পড়ার পরেও আমার তো চোট লাগার কথা, কিন্তু আমার কোনো চোট লাগলো না, আমার ব্যথাও হলো না। বান্ধবী ঘাবড়ে গিয়ে জিজ্ঞাসা করলো যে কি করে বললে, লাগেনি তো? আমাকে ধরে নিয়ে গিয়ে বিছানায় রেস্ট নিতে বলে নিচে বেরিয়ে গেল। আমার ব্যাপারটা বড় অদ্ভুত লাগলো, কিন্তু বেশি ভাবলাম না। ভাবলাম এটাই যে চোট লাগেনি, এটাই তো বড় ব্যাপার, এত উঁচু থেকে নিচে পড়েছি। বেশি ভাবলাম না, ঘুমিয়ে পড়লাম। ঘুম ভাঙলো সরাসরি এশার নামাজের সময়। সবাই তো তখন নামাজে দাঁড়িয়ে আছে। তাড়াহুড়ো করে উঠে অজু করতে যাচ্ছিলাম। নতুন জুতো ছিল বলে সবার থেকে আলাদা করে সিঁড়ির তলায় রেখেছিলাম। জুতোটা আনতে গিয়ে হঠাৎ করে মনে হলো সিঁড়ির তলায় অন্ধকারে কোণার মধ্যে কেউ একজন বসে আছে। দেখে মনে হচ্ছে মানুষ, কিন্তু শরীরটা ধূসর আর কালো রঙের ধোঁয়ার মতো। ধোঁয়াগুলো শরীর থেকে বেরিয়ে যেন বাতাসে মিশে যেতে চাইছে। চোখ দুটো গোল গোল, হলুদ সবুজ, রাতে কুকুর বিড়ালের চোখ যেমন জ্বলে ঠিক তেমন। আমি এই দৃশ্য দেখে একটু থমকে গেলাম। ভালো করে দেখার চেষ্টা করলাম যে আমি কি ঠিক দেখছি নাকি মনের ভুল হচ্ছে, জিনিসটা আসলে কি। কয়েক সেকেন্ড তাকিয়ে থাকলাম। সে নড়ল না, শুধু আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি সঙ্গে সঙ্গে সিঁড়ির তলা থেকে বেরিয়ে এলাম। সত্যি কি কিছু দেখলাম নাকি নতুন জায়গা বলে মনের ভুল হচ্ছে, বুঝতে পারছি না। সেদিন আর নামাজ আদায় করলাম না। সবার নামাজ আর দোয়া শেষ হলে রাতের খাবার খেয়ে চুপ করে শুয়ে পড়লাম। কথাটা মন থেকে কিছুতেই ঝেড়ে ফেলতে পারছি না। সবাই ঘুমিয়ে পড়েছে, শুধু আমার চোখে ঘুম নেই। শীতকালে এমনিতেই ঘন ঘন টয়লেট পায়, তার উপর দুপুর থেকে একবারও বাথরুম যায়নি। বাথরুমে যেতে হলে জুতো পরে যেতে হবে, তাই ঘুমোতে যাওয়ার আগে যায়নি। তখন রাত প্রায় 11টা। আমার প্রচন্ড চাপ পেল। আমি আমার পাশের সব বান্ধবীকে ডাকতে লাগলাম যে এই আমি একটু ওঠ না, আমার খুব চাপ পেয়েছে, আমার সাথে বাথরুমে চল। স্বামী ঘুম চড়ানো গলায় বলল, আজকে তো মাদ্রাসায় আমার কাজের পালা ছিল, সারাদিন ঝাড় দিয়ে বাসন মেজে আমি খুব ক্লান্ত, আমি উঠতে পারবো না, তুমি একা যাও। বিরক্ত না করে গেটের সামনে অন্য কারো একটা জুতো পরে বাথরুমের দিকে এগোলাম। পুরো মাদ্রাসা, উঠোন, এমনকি বাথরুম, কোথাও একটা লাইট জ্বলছে না। কনকনে শীতের রাত, পুরো মাদ্রাসা জুড়ে যেন অন্ধকার নেমে এসেছে। চাঁদের আলোয় যতটুকু দেখা যাচ্ছে। মাদ্রাসা থেকে বেরিয়ে উঠোনের মাঝামাঝি কয়েক পা এগোতেই হঠাৎ করে চোখটা থমকে গেল। উঠোনের শেষে রান্নাঘরের সামনে জ্বালানি কাঠের গাদার উপর সিঁড়ির তলায় যাকে দেখেছিলাম সেই আকৃতিটা বসে আছে। সেই বিড়ালের মতো জলজলে সবুজ চোখ, কোনো নড়াচড়া নেই, শুধু এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। থমকে গেলাম। ওটা কি মানুষ নাকি অন্য কোনো প্রাণী? দেখি চোখের ভুল। সোজা বাথরুমের দিকে চলে গেলাম। বাথরুমের গেটে ঢুকতেই একটু লম্বা গলির মতো জায়গা। ডান দিকে ঘুরলে বাথরুম, স্কুলের বাথরুমের মতো এক লাইনে 5-6টা আলাদা দরজা। সামনে বাথরুমটায় তাড়াতাড়ি ঢুকে দরজা লাগিয়ে দিলাম। ভেতরে বসেই শুনতে পেলাম বাথরুমের ঠিক
হাত পা ধোয়ার কল। সেখান থেকে আস্তে আস্তে জল পড়ার শব্দ আসছে। একটু সাহস ফিরে পেলাম, জোরে জোরে বললাম, কে কে আছো ওখানে? আমার জন্য একটু দাঁড়াও, একসাথে যাব। কথাটা বলতেই জল পড়ার শব্দ থেমে গেল। কোনো উত্তর এলো না। ভাবতে লাগলাম, কে এসেছিল যে এত তাড়াতাড়ি চলে গেল? আমার জন্য দাঁড়ালো না, আমার ডাক শুনতে পেল না। কিন্তু এতটাই নিস্তব্ধ চারপাশ যে মেঝেতে একটা সূঁচ পড়লেও শোনা যাবে। আমার এত জোরে জোরে ডাক শুনতে পেল না, এমনটা হয় কি করে? দরজা খুলে পিছন ঘুরে কলটার দিকে যাব, ঠিক সেই সময় দেখি বাথরুমের ভিতরের ছাদ থেকে সেই ধোঁয়ার মতো অবয়বটা এক লাফে আমার দরজার উপর টিকটিকির মতো চেপে বসেছে। মুখটা সোজা আমার সামনে, প্রাণ বেরিয়ে যাওয়ার অবস্থা। বিশ্বাস করতে পারছি না, চোখের সামনে এটা কি? মুখ থেকে গাঢ় লালা ঝরছে, দাঁতের মাড়ি পচা, বহুদিন ধরে পান খেলে যেমন হয়। ভারী নিঃশ্বাসের সাথে একটা গোঙানির শব্দ আসছে। জানুয়ারির কনকনে শীতে আমার কপালে ঘাম। আয়াতুল কুরসি পড়তে পড়তে এক দৌড়ে পিছনে না তাকিয়ে বাথরুম থেকে বেরিয়ে উঠোনে এলাম। চাঁদের আলো একটু সাহস ফিরল, কিন্তু মাদ্রাসার ভিতরে ঢুকতে হলে সেই অন্ধকার সিঁড়ির তলা পার হতে হবে। যত সুরা জানি সব পড়তে পড়তে চোখ বন্ধ করে এক দৌড়ে মাদ্রাসার ভিতর ঢুকে সোজা বিছানায় শুয়ে পড়লাম। সবার শেষে ভর্তি হয়েছে বলে আমার জায়গা ছিল মাদ্রাসার একদম শেষ প্রান্তে, পিলারটার সামনে। ঘামে ভেজা শরীর নিয়ে মাথা ঢেকে শুয়ে আছি। 2 মিনিট বেরোতেই সেই নিস্তব্ধতা ভেদ করে মনে হলো যেন আমার কানের কাছে কেউ একটা হালকা গোঙাচ্ছে। আমি মুখের উপর থেকে চাদরটা সরাতেই দেখি সেই অবয়বটা আমার মুখের উপর ঝুঁকে আছে। এক চিৎকার করে জ্ঞান হারালাম। চোখ খুললাম যখন, দেখি সকাল হয়ে গেছে। 3-4 জন আমাকে ঘিরে বসে। জ্ঞান ফিরতেই একজন দৌড়ে গিয়ে মাদ্রাসার আপুকে ডেকে আনলো। আপু জিজ্ঞাসা করলো যে কি হয়েছিল আমার। কাউকে কিচ্ছু বললাম না। বললাম, একটু বাজে স্বপ্ন দেখেছিলাম। মুখ হাত ধুয়ে জল খাবার খেয়ে নিতে বলল। কাল রাত্রের ঘটনার পর দিনের আলোতেও বাথরুমে যেতে বেশ ভয় লাগছিল। জল খাবার খেয়ে উঠোনে বসলাম। রোদ পোহাতে মাথা ব্যথা করছিল। সেদিন একটাও ক্লাস করিনি। সন্ধ্যাবেলা দেখি 2-4 জন দোতলায় দৌড়ে দৌড়ে উঠছে। আমিও পিছন পিছন গেলাম। উপরে গিয়ে দেখি একটি মেয়ে মৃগী রোগের অ্যাটাক ঘটেছে। নিচে তখন ক্লাস হচ্ছে, প্রায় সবাই নিচে। ওপরে শুধু আমি, আমার বান্ধবী আর আরো 3 জন মেয়ে। 4 জন মিলে ওর হাতে পায়ে তেল গরম করে দিতে লাগলাম। একজন ওর মুখে চামচ ভরে দাঁত ছড়াতে চেষ্টা করছে। অনেকক্ষণ পর সে নিজে উঠে বসলো, বলল বাথরুমে যাবে। সবাই মিলে ধরে ধরে উপরের বাথরুমে নিয়ে গেলাম। 2 জন ওর সাথে ভিতরে ঢুকলো, পাশেরটায় আমি ঢুকলাম, বাকি 2 জন বাইরে দাঁড়িয়ে। আর ঠিক তখনই দুম করে কারেন্ট চলে গেল। সেই সময় আমি বাথরুম থেকে বাইরে বেরিয়ে আসলাম এবং হঠাৎ করে দেখলাম আমাদের সবার মাঝখান থেকে একটা মানুষের আকৃতির মতো কালো ছায়া প্রচন্ড স্পিডে ছোঁ মেরে দৌড়ে গেল। সাথে সাথে বেরিয়ে এলাম। রুমে গিয়ে সবাইকে বললাম। ওরাও বলল যে ওরাও দেখেছে মানুষের আকৃতির মতন কিছু একটা প্রচন্ড স্পিডে ছায়ার মতো চলে গেল। সবাই ভয়ে কাঁপছি, অন্ধকারে একসাথে গুটিসুটি হয়ে বসে আছি। কিছুক্ষণ পর সেই মেয়েটির অবস্থা আরো খারাপ হতে শুরু করলো। পুরো শরীর কাঁপছে, মুখ থেকে গ্যাঁজা বেরোচ্ছে। বুঝতে পারছি না কি করব। ঠিক তখনই রুমের কোণে রাখা বাসনপত্রগুলো ঝনঝন শব্দ করে নিচে পড়ে গেল। ওপরে সিলিং ফ্যানটা জোরে জোরে দুলতে লাগলো। আরো বেশি ভয় পেলাম। মেয়েটার অবস্থা আরো খারাপ হচ্ছে। ঠিক করলাম 2 জন নিচে গিয়ে আপুকে বলবো ডাক্তার ডাকতে। 2 জন নিচে গেলাম, আপুকে বললাম যে ডাক্তার ডাকো। আপু বলল যে একে তো কারেন্ট নেই, বাইরে এত ঠান্ডা, এই রাতের বেলা ডাক্তার পাবো কোথায়? এখানে যাও, হাতে পায়ে তেল মাখাও, জল দাও, দেখো সব ঠিক হয়ে যাবে, ডাক্তার সকালে আসবে। উপরে গিয়ে তেল জল দিতে লাগলাম, কিন্তু অবস্থা আরো খারাপ হচ্ছে। কোনো উপায় না দেখতে পেয়ে জানলার কাছে গিয়ে কান্না করে দোয়া করতে লাগলাম। ঠিক তখনই দেখি সেই থেকে গ্রামের কিছু ছেলে বসে সিগারেট জ্বালিয়ে ফোন দেখছে। কিছুক্ষণ তাকিয়ে থাকার পর জোরে জোরে ডাকতে লাগলাম, দাদা, ও দাদা। তারা ডাক শুনে মাদ্রাসার নিচে এলো। জানলা থেকে জোরে জোরে ডাকলাম যে দাদা, এখানে একজনের খুব শরীর খারাপ, আমরা সামলাতে পারছি না, দয়া করে হেল্প করো। ভেবেছিলাম মেয়েটার বাড়িতে ফোন করব, ওর বাড়ির লোকেশন নিয়ে যাবে। কিন্তু তার এতটাই অবস্থা খারাপ যে বাড়ির নম্বরটা পর্যন্ত বলার ক্ষমতা নেই। চাপে পড়ে আমি আমার আব্বুর নম্বর জোরে জোরে বললাম। আব্বুকে সব বলবে,
এখনই এখানে আসতে বলবে, খুব এমার্জেন্সি। আর মাদ্রাসার আপুর কাছে কিন্তু ফোন করবে না, তাহলে আমাদেরকে বকবে, কাউকে আসতেও দেবে না। দাদা সেই মতোই করলো। কাউকে কিছু না জানিয়ে আব্বু এবং আরো 2-3 জন মিলে মাদ্রাসায় চলে এলো। আব্বুদের ভিতরে ঢুকতে দিচ্ছিল না, এক প্রকার জোর করেই আব্বুরা ভিতরে এলো। আব্বুকে দেখে কাঁদতে লাগলাম, সব কথা খুলে বললাম। সাথে সাথে সবাই জোর করে মেয়ের বাড়ির নম্বর নিয়ে ফোন করলো। মেয়েটি পাশের গ্রামেরই ছিল। 10-15 মিনিটের মধ্যে বাড়ির লোক চলে এলো, মাদ্রাসায় ঝামেলা করে তাকে নিয়ে চলে গেল। এসব দেখে আব্বু আর আমাকে সেখানে রাখতে চাইল না। তখনই ব্যাগপত্র গুছিয়ে নাম কাটিয়ে বাড়ি নিয়ে গেল। বাড়িতে গিয়েও কাউকে কিছু বললাম না, চিন্তা করবে বলে। কিন্তু সেই দিন বাড়ি গিয়ে ঘুমিয়ে পড়লাম। পরের দিন থেকে নিজের মধ্যে একটা পরিবর্তন যেন লক্ষ্য করতে শুরু করলাম। একা থাকলে ভয় লাগে, বারবার মনে হয় কেউ যেন আমার নাম ধরে ডাকে। কানের কাছে, ঘাড়ের কাছে কারোর গরম নিঃশ্বাস টের পাই। তারপর আমার সাথে ঘটা আর কিছুই আমার মনে নেই, সব মায়ের মুখে শোনা। মাদ্রাসা থেকে ফেরার দিন থেকে সন্ধ্যেবেলা মাগরিবের আজান দেওয়া শুরু হলে আমি নাকি সহ্য করতে পারতাম না, পাগলের মতো আচরণ করতাম। আজান শুরু হতেই গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করার চেষ্টা করতাম। এরকম 3-4 দিন চলল। বাড়ির সবাই খুব চিন্তিত। ঠিক হলো কালকে দুপুরে আমাকে বাঁকুড়ার এক বড় হুজুরের কাছে নিয়ে যাওয়া হবে। আমাকে একা থাকতে দিত না কেউ, সবসময় বোন মা সাথে করে যেত। সেদিন সকালে আমাকে বলল যে আজ দুপুরে হুজুরের কাছে নিয়ে যাব। কথাটা শুনে কান্না করতে লাগলাম। হুজুরের কাছে যেতে মানা করলাম, কিন্তু তারা কেউ রাজি হলো না। তাই আমি নাকি বাগানে গিয়ে গাছে দেওয়ার কীটনাশক খেয়ে ফেলেছিলাম। জোরে জোরে ঘুমাতে লাগলাম। মুখ থেকে সাদা ফেনা বেরোচ্ছে, প্রচন্ড বমি হচ্ছে, পুরো শরীর জ্বলে যাচ্ছিল। মনে হচ্ছিল কান থেকে গলা পর্যন্ত কেউ গরম রড ভরে দিয়েছে। সাথে সাথে আমাকে নিয়ে হাসপাতালে নিয়ে যাওয়া হলো। নাকে পাইপ ভরে ওয়াশ করা হলো। 70টার বেশি ইঞ্জেকশন, স্যালাইন দেওয়া হলো। ডাক্তার বলল আর 20 মিনিট লেট হলেই নাকি আমাকে বাঁচানো যেত না। কিন্তু শরীর আরো অসুস্থ হতে শুরু করলো। ডাক্তার 24 ঘন্টা আমাকে খালি পেটে রাখতে বলল, জল খাবার কিছুই না। গলা এতটাই জ্বলছিল যে মায়ের সঙ্গেও কথা বলতে পারছিলাম না। খাবার তো দূরের কথা, শুধু বমি, কালো রক্ত বমি, পুরো শরীরে জ্বালা। মা পাশে বসে কাঁদছে। পরের দিন বিকেল 4টের দিকে শরীর কিছুটা সুস্থ হলো। প্রচন্ড ঘুম পাচ্ছিল, ঘুমিয়ে পড়লাম। ঘুমের মধ্যে স্বপ্ন দেখছি হাসপাতালের বেডের পাশে আমার সামনে 2 জন মহিলা দাঁড়িয়ে, হুবহু আমার মায়ের মতো দেখতে, দুজনেই। তারা বলল, তোর আসল মা চিনতে পারিস? বল তো কে? আমি বাঁ দিকের মহিলাটাকে দেখিয়ে বললাম, তুমি তুমি আমার আসল মা। সাথে সাথে যাকে দেখাইনি, যে দেখতে আমার মায়ের মতো, তার চোখ দুটো বড় বড় হয়ে গেল, রক্তবর্ণ ধারণ করলো। আমাকে বলতে লাগলো, এবার তুই মরবি, তোকে মেরে ফেলবো আমি। এই বলেই প্রচন্ড রেগে গিয়ে আমার পায়ে জোরে একটা আঁচড় কাটলো আর আমার গলা চেপে ধরলো, এত জোরে যে আমি চিৎকার করে উঠলাম। হাসপাতালের ওয়ার্ডে যারা ভর্তি ছিল সবাই আমার দিকে তাকিয়ে। আমি চমকে চিৎকার করে উঠেছি। উঠেই মাকে বললাম, মা তুমি আমার গলা কেন চেপে ধরেছিলে? আমাকে আঁচড় মারলে কেন? কেন মারতে চাইছিলে? জোরে জোরে আমি কাঁদতে শুরু করলাম। মা জড়িয়ে ধরে বলল, কাঁদিস না, তুই খারাপ স্বপ্ন দেখেছিস। কিন্তু পায়ে যেখানে আঁচড় লেগেছিল সেখানে প্রচন্ড ব্যথা। মার সামনে, ওয়ার্ডের সবার সামনে পায়জামাটা একটু তুললাম। সবাই অবাক। সেখানে 4টে নখের আঁচড়ের দাগ, লাল হয়ে গেছে, হালকা রক্ত বেরোচ্ছে, জায়গাটা ফুলে উঠেছে। 1 সপ্তাহ পর হাসপাতাল থেকে ছুটি হলো। হাসপাতালের ভেতরে আজানের আওয়াজ আসতো না, তাই সুইসাইডের চেষ্টা করিনি। কিন্তু যেদিন বাড়ি গেলাম সেদিন মাগরিবের পরই আবার সবার সামনে গলায় দড়ি দিতে চাইলাম। প্রচন্ড চিৎকার করতে লাগলাম। আব্বু সাথে সাথে মসজিদের ইমাম সাহেবকে ডেকে আনলো। তিনি কিছু তেল পড়া পানি পড়া দিলেন, শরীরে সুরা করে ফু দিলেন। ইমাম সাহেব চলে যাওয়ার সাথে সাথে আমি সব ছুঁড়ে ফেলতে লাগলাম। মা বাবাকে প্রচন্ড খারাপ ভাষায় গালাগাল দিতে লাগলাম, তুই তোকারি করতে শুরু করলাম। তারপর জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে গেলাম। এরপর কিছু আমার মনে নেই। বাড়ির লোকের মুখ থেকে শোনা, অবস্থা খারাপ বুঝে তখনই বাড়িতে আসা কয়েকজন আত্মীয় আর মা বাবা মিলে বাঁকুড়ার হুজুরের কাছে নিয়ে গেল। হুজুরের বাড়ির সামনে দাঁড়িয়ে আমি নাকি কোনোভাবে ভিতরে ঢুকতে চাইছিলাম না। সবাইকে আঁচড়াচ্ছিলাম, গালাগাল দিচ্ছিলাম, বলছিলাম, আমাকে এখানে কেন আনলি? নিজেকে শেষ করে দেব, চল বাড়ি নিয়ে চল। সবাই জোর করে ধরাধরি করে ভিতরে নিয়ে গেল।
হুজুরের সামনে গিয়ে আমি চিৎকার করে অকথ্য ভাষায় গালাগাল করতে শুরু করলাম। জোরে জোরে হাসতে লাগলাম। মাকড়সার যেভাবে দেয়ালে ওঠে সেভাবে দেওয়াল বেয়ে ওঠার চেষ্টা করছিলাম। হুজুর তখন লবণ দিয়ে একটা গোল বৃত্ত করলেন ঘরের মেঝেতে। আমাকে জোর করে সেখানে বসালেন। কোরআনের কিছু আয়াত পড়তে লাগলেন। জিজ্ঞাসা করলেন, তুই কে? কেন এই মেয়েটির পিছনে পড়ে আছিস? কেন ওর ক্ষতি চাইছিস? আমি চুপ করেছিলাম। হুজুর একটা লাঠি এনে আমাকে জোরে জোরে মারতে লাগলেন। শুকনো লঙ্কা পুড়িয়ে নাকের সামনে ধোঁয়া দিতে লাগলেন। ধোঁয়া পেয়ে আমি ছটফট করছিলাম, কিন্তু কিছু বলছিলাম না, শুধু চিৎকার করছিলাম। শেষে মাটিতে অনেকগুলো থুতু ফেলে আমাকে সেই থুতু জিভে দিয়ে চাটতে বললেন। জোরে জোরে আয়াত পড়তে লাগলেন। হঠাৎ করে আমার গলার স্বর নাকি ছেলেদের মতো হয়ে গেল। কর্কশ স্বরে আমি বললাম, আমি একে ভালোবাসি, আমার খুব পছন্দ হয়েছে, আমি ওকে আমার সঙ্গে নিয়ে যাব। দেখি তোরা কে কি করতে পারিস, কেউ আমাকে আটকাতে পারবি না। এই বলে আমি জোরে জোরে হাসতে লাগলাম ছেলেদের গলায়। তারপর হুজুর কিছু রিচুয়াল করে তাকে আমার শরীর থেকে ছেড়ে যেতে বাধ্য করলেন। আব্বুকে বললেন পাশের বাজারে গিয়ে 2 হাঁড়ি মিষ্টি, কিছু সুগন্ধি, কিছু ফুল আর ওর ব্যবহৃত একটা কাপড় এনে দাও। জিনিসগুলো এনে দেওয়ার পর হুজুর সেগুলো একটা গাছের নিচে রেখে এলেন। আমাকে তাবিজ দিলেন, শরীর বন্ধন করলেন, তেল পড়া পানি পড়া দিলেন। তারপর বাড়ির লোককে জানালেন যে আপনার মেয়ে মাদ্রাসার সব মেয়ের চেয়ে সুন্দর। তারপর ও আবার সুগন্ধির ব্যবহার করত, তাই জিন আকৃষ্ট হয়ে পড়েছিল। ও যখন মাদ্রাসায় ওই গাছে উঠেছিল তখন খারাপ জিনটা প্রথম ওকে আক্রমণ করে, ওকে সাথে নিয়ে যেতে চায়। সিঁড়ির তলায় রান্নাঘরে বাথরুমে যাকে দেখেছিল সেটা এই জিনই ছিল। বাথরুমের সামনে এসেছিল ক্ষতি করতে, কিন্তু ওর মনে সাহস ছিল, সুরা পড়ছিল, তাই ক্ষতি করতে পারেনি। কিন্তু মাদ্রাসা থেকে ফেরার সময় জিনটার সাথে এসেছিল। হাসপাতালেও স্বপ্নের মধ্যে এসে ভয় দেখিয়েছিল। কিছুদিন পর জানতে পারলাম প্রায় 40 বছর আগে সেই মাদ্রাসার জায়গাটা একটা কবরস্থান ছিল। কেউ সেই জমিটা দান করে দেয়, তার উপরই মাদ্রাসাটা তৈরি হয়। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমি আজকে আপনাদের সামনে এমন একটি ঘটনা তুলে ধরব যা শোনার পর হয়তো আপনার নিজের ঘরের বন্ধ জানালার ওপাশের অন্ধকারটাকেও আপনার কাছে অন্যরকম মনে হবে। এই ঘটনাটি আমাদের কাছে আসছে তানভীর ভাইয়ের থেকে। তিনি পেশায় একজন ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার। 2021 সালের এক কুয়াশাচ্ছন্ন শীতের রাতে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে তার সাথে ঘটে যাওয়া সেই হাড় হিম করার অভিজ্ঞতা আজকে আমি আপনাদের শোনাবো। চলুন সরাসরি চলে যাই তানভীর ভাইয়ের সেই ভয়ঙ্কর অতীতে। তিনি লিখেছেন, আমি তখন একটা নামি দামি ম্যাগাজিনের জন্য শ্রীমঙ্গলের লাউয়া ছাড়া জাতীয় উদ্যানের বন্য প্রাণী আর শীতের কুয়াশাচ্ছন্ন চা বাগানের ছবি তোলার জন্য অ্যাসাইনমেন্টে গিয়েছিলাম। সেখানে থাকার জন্য একটা পরিচিত বড় ভাইয়ের মাধ্যমে শ্রীমঙ্গলের রামনগর এলাকার ভেতরের একটা বিশাল চা বাগানের মাঝে অবস্থিত পুরনো একতলা কাঠের বাংলো কেবিন বুক করি। কেবিনটা ঠিক মূল লোকালয় থেকে বেশ দূরে ছিল, একদম নির্জন জায়গায়। চারপাশে বড় বড় রেইন ট্রি গাছ আর অন্তহীন চা বাগান। কেবিনটায় আমি একাই ছিলাম। প্রথম 2 দিন বেশ ভালোভাবে কাটলো। দিনের বেলা ছবি তুলতাম আর রাতে এসে ফ্রেশ হয়ে ল্যাপটপে কাজ গুছিয়ে ঘুমিয়ে পড়তাম। কিন্তু আসল আতঙ্ক শুরু হলো ডিসেম্বর মাসের 28 তারিখে, একটা হাড় কাঁপানো ঠান্ডা রাতে। সেদিন রাত তখন আনুমানিক 1:45। শ্রীমঙ্গলের ওই গভীর চা বাগান এলাকায় তখন মারাত্মক শীত, সাথে ঘন কুয়াশাও। আমি খাটে শুয়ে শুয়ে মোবাইলে স্ক্রল করছিলাম। হঠাৎ করে মনে হলো কেবিনের কাঠের মেঝেতে কেউ একজন খুব ভারী কিছু টেনে নিয়ে যাওয়ার মতো শব্দ করে কেঁপে উঠল।
আর শব্দটা হচ্ছিল ঘ্যাস ঘ্যাস করে। আমি ভাবলাম কোনো বন্য প্রাণী কেবিনের নিচে ঢুকেছে, কিন্তু ঠিক তারপর মুহূর্তেই কেবিনের পেছনের জানালার কাজটায় কেউ নক করলো খটখট করে। শব্দটা খুব ধীর কিন্তু স্পষ্ট। আমি টর্চ লাইটটা হাতে নিয়ে জানালার কাছে গেলাম। কুয়াশার কারণে জানালার বাইরে 2 হাত দূরে জিনিসও দেখা যাচ্ছিল না। টর্চের আলো কুয়াশায় বাধা পেয়ে ফিরে আসছিল। আমি জোরে জিজ্ঞেস করলাম, কে ওখানে? কেউ আছেন? কিন্তু কোনো উত্তর নেই। আমি জানালাটা একটু খুলতেই বাইরের বরফ শীতল বাতাস আমার মুখে এসে লাগলো, কিন্তু বাইরে কেউ ছিল না। মনের ভুল ভেবে জানালা লক করে আমি আবারও এসে শুয়ে পড়লাম। ঠিক লাইটটা নিভিয়ে চোখ বন্ধ করার পরই আমার ঘরের ভেতরে বাতাসটা কেমন যেন ভারী আর স্যাঁতস্যাঁতে হয়ে উঠল, এবং পচা মাংসের মতো একটা তীব্র গন্ধ পুরো ঘরে ছড়িয়ে পড়ল, যা সহ্য করা কঠিন ছিল। তখনই আমি আমার কানের ঠিক পাশে একটা খুব ভারী আর ভেজা নিঃশ্বাসের শব্দ শুনলাম, যেন কেউ একজন তীব্র কষ্টে বুক ভরে বাতাস নেওয়ার চেষ্টা করছে। আমি চট করে উঠে বসে মোবাইলের ফ্ল্যাশ লাইটটা জ্বালালাম, কিন্তু আলো ফেলতেই ঘরের একটা কোণায় যা দেখলাম, আমার হৃৎপিণ্ড 1 সেকেন্ডের জন্য থমকে গেল। ঘরের কোণায় দেয়ালে আমার নিজের যে ছায়াটা পড়েছিল, সেই ছায়া ঠিক পাশেই আরেকটি কুচকুচে কালো দীর্ঘ অবয়বের ছায়া দাঁড়িয়ে আছে, কিন্তু ঘরে আমি ছাড়া আর দ্বিতীয় কোনো মানুষ ছিল না। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো, দেয়ালে থাকা সেই ছায়াটার হাত দুটো ছিল অস্বাভাবিক রকমের লম্বা, এবং সে হাত বাড়িয়ে আমার ছায়ার গলাটা চেপে ধরার ভঙ্গি করলো। ঠিক তখনই আমি অনুভব করলাম বাস্তবেও আমার নিজের দম বন্ধ হয়ে আসছে, যেন কেউ এক অদৃশ্য বরফ শীতল হাতে আমার গলা টিপে ধরেছে। আমি কোনো মতে ছটফট করে খাট থেকে নিচে পড়ে গেলাম এবং মেইন দরজার দিকে দৌড়ে ঘর থেকে বের হয়ে বারান্দায় চলে এলাম। সে রাতে আমার আর ওই ঘরে ঢোকার সাহস হয়নি। বারান্দার লাইটের নিচে বসে বসে কাঁপতে কাঁপতে সকাল করলাম। পরদিন সকালে আমি বাজারের এক চায়ের দোকানে বসে চা খাচ্ছিলাম। আমার ফ্যাকাশে মুখ আর অবসন্ন চেহারা দেখে দোকানের প্রবীণ মালিক রহমান চাচা জিজ্ঞেস করলেন, বাবা, কি হয়েছে আপনার? শরীর খারাপ? আমি ওনাকে আর লুকাতে পারলাম না। কাল রাতের পুরো ঘটনা খুলে বললাম। রহিম চাচা আমার কথা শুনে কপালে হাত দিয়ে একটা দীর্ঘশ্বাস ফেললেন। তারপর আশেপাশে তাকিয়ে নিচু গলায় যা বললেন তা শুনে আমার হাত পা ঠান্ডা হয়ে গেল। রহমান চাচা জানালেন, আজ থেকে প্রায় 15 বছর আগে, অর্থাৎ 2006 সালের দিকে ওই কেবিনে এক বিদেশি পর্যটক এসে উঠেছিলেন। এক রাতে স্থানীয় কিছু টাকা আর ক্যামেরার লোভে ওই কেবিনে ঢোকে। টাকা পয়সা লুটের পর ডাকাতরা ওই পর্যটককে নির্মমভাবে কুপিয়ে হত্যা করে এবং তার লাশ কেবিনের পেছনে মেহগনি গাছের নিচে পুঁতে রেখে যায়। 4 দিন পর পুলিশ এসে তার পচা লাশ উদ্ধার করে। এরপর থেকে ওই কেবিনটা বেশিরভাগ সময়ে পরিত্যক্তই থাকতো। মাঝে মাঝে না জেনে আমার মতো কেউ এসে উঠলে এমন ভয়ঙ্কর অভিজ্ঞতার মুখোমুখি হতো। রহমান চাচার কথা শুনে আমার বুঝতে আর বাকি রইল না যে আগের রাতে আমি যা দেখেছি তা ওই মৃত পর্যটকেরই অতৃপ্ত আত্মা ছিল। আমি ঠিক করলাম আজ দুপুরের মধ্যেই মালপত্র সব নিয়ে শ্রীমঙ্গলের শহরে কোনো ভালো হোটেলে চলে যাব। কিন্তু দুপুরে ঠিক হঠাৎ করেই আমার অফিসের এডিটর ফোন করে জানালেন যে লাউয়াছড়ার একটা বিশেষ নিশাচর প্রাণীর ছবি আজ রাতে তুলতে হবে, নয়তো অ্যাসাইনমেন্ট বাতিল হয়ে যাবে। বাধ্য হয়ে অনেক ভয় বুকে চেপে
আমাকে আরো একটা রাত ওই কেবিনেই থাকার সিদ্ধান্ত নিতে হলো। সেই দ্বিতীয় রাতটি ছিল আমার জীবনের সবচেয়ে দীর্ঘ এবং ভয়ঙ্করতম রাত। আমি ঠিক করলাম ডাইনিং রুমের মাঝখানে সব লাইট জ্বালিয়ে বসে থাকবো, কোনো ঘরে যাব না। রাত যখন ঠিক 2:30 হঠাৎ করে পুরো এলাকার বিদ্যুৎ চলে গেল। কেবিনের ইমার্জেন্সি লাইটটাও জ্বলে উঠে দপ করে নেভে গেল এবং চারদিকে মুহূর্তের মধ্যেই খুটখুটে অন্ধকার বাসা বেঁধে নিল। ঠিক তখনই কেবিনের ছাদ থেকে ভারী কিছু টেনে হিঁচড়ে নিয়ে যাওয়ার মতো শব্দ হতে লাগলো। মনে হচ্ছিল কেউ একজন লোহার শিকল টেনে পুরো ছাদে হেঁটে বেড়াচ্ছে ঝনঝন করে। আমি সোফায় বসে শক্ত হয়ে আয়াতুল কুরসি পড়তে লাগলাম। হঠাৎ করেই কেবিনের মেইন দরজাটা, যা ভেতর থেকে ভালো করে লক করা ছিল, সেটা সশব্দে খুলে গেল এবং বাইরের কুয়াশা আর ছাদের আবছা আলোয় দরজা চোখ করে যা দেখলাম তা মনে করলে আজও আমার গায়ে লোম খাড়া হয়ে যায়। দরজায় দাঁড়িয়েছিল একটা দীর্ঘ অবয়ব, তার পরনে একটা বিদেশি জ্যাকেট যা রক্তে পুরো ভেজা, কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ছিল তার মুখটা। তার মুখের এক পাশটা ধারালো, কিছু দিয়ে কাটা, সেখান থেকে টপ টপ করে তাজা তাজা রক্ত ঝরছিল। তার চোখ দুটো ছিল একদম জবা ফুলের মতো লাল এবং কোনো মনে ছিল না। সে আস্তে আস্তে আমার দিকে এগিয়ে আসতে লাগলো। তার হাঁটার সাথে সাথে মেঝেতে রক্ত আর সেই ঘ্যাস ঘ্যাস শব্দ হচ্ছিল। আমি ভয়ে এতটাই জমে গিয়েছিলাম যে আমার গলা দিয়ে কোনো আওয়াজ বের হচ্ছিল না। সে যখন আমার ঠিক সামনে এসে দাঁড়ালো, তার শরীর থেকে পচা মাংসের একটা তীব্র দুর্গন্ধ আমার নাকে এলো। সে তার ওই বিভৎস রক্তমাখা হাতটা দিয়ে সরাসরি আমার গলার ওপর রাখলো। তার হাতের ছোঁয়াটা ছিল বরফের মতো ঠান্ডা। সে একটা অতি প্রাকৃতিক ভাঙে গলায় ফিস ফিস করে বলল, তুমিও কি আমার মতো এখানেই থেকে যাবে? তীব্র ভয়ে আর আতঙ্কে আবার মাথা ঘুরে গেল আর আমি মেঝের উপরে। তো ভাইয়া, এই ছিল আজকের ঘটনা। আশা করছি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে আপনারা অবশ্যই শেয়ার করবেন এবং দেখা হবে পরবর্তী কোন এপিসোডে। আজকের মতো এখানে বিদায়। আল্লাহ হাফেজ। 2018 সালের ঘটনা, এবং তখন ইয়ামিন কেবল তার হায়ার সেকেন্ডারি শেষ করেছে, মানে তার কলেজ শেষ, এবং সে বিদেশে পড়াশোনা করবে এরকম একটা ইচ্ছা নিয়ে ইয়ামিন তখন তার দিন কাটাচ্ছিল। তো ইয়ামিনের ফুফাতো বোনের বিয়ে ঠিক হয় এবং তার ফুফাতো বোনরা থাকতো পাকিস্তানের সিন্ধ প্রদেশে কোনো একটা সাবার্বে, মানে এটা মানে পুরো শহর না, একটা উপশহরের মতো, সেখানে তার ফুপুরা থাকতো আর কি। তো ফুফাতো বোনের বিয়ে হবে এবং তাদের পরিবারে সবাই বেশ ব্যস্ত সেই নিয়ে আলাপ আলোচনা হচ্ছে। যদিও তারা অন্য জায়গায় থাকতো, তারা তার ফুপুর যে সাবার্ব তার থেকে বেশ অনেকটা দূরে থাকতো তারা। তো যাই হোক, আলাপ আলোচনা হয়, ফোনে কথা হয়, বিভিন্ন রকম ব্যাপার স্যাপার। তো একসময় বিয়ে অনুষ্ঠান শুরু হলো এবং ইয়ামিনের যে পরিবার তারা চলে গেল সেখানে, ফুপুর বাসায় চলে গেল। মানে এটা তাদের পারিবারিক একটা রেওয়াজ যে তাদের পরিবারে যখন কারো বিয়ে হয় এবং সেই বিয়ের সময় নিকট আত্মীয় স্বজন, একেবারে নিকট আত্মীয় স্বজনরা বিয়ের 5-6 দিন আগে থেকেই তাদের বাসায় চলে আসে এবং তারা এই টোটাল অ্যারেঞ্জমেন্টটা করে আর কি। তো এই কারণে ইয়েমেনের বাবা, মা এবং বোন তারা চলে গেছে। ইয়েমেনকে বাসায় রেখে গেছে তার বাবা, কারণ তাদের ব্যবসার কিছু করেসপন্ডেন্স সেটা তাদের বাসা থেকে করতে হতো, তাদের ম্যানেজার আসতো বাসায়। তো যাই হোক, ইয়ামিনকে বলছে যে একেবারে মানে যেদিন বিয়ে হবে তার আগের দিন ইয়ামিনকে আসতে। তো তার পুরো পরিবার চলে গেছে। ইয়ামিন বাসায় থাকলো কয়েকদিন, এই একা একাই একদিন। বেশ ভালোই লাগছিল। হঠাৎ করে একটা চেঞ্জ, কারণ বাসায় বাবা মার ব্যাপক রেস্ট্রিকশন থাকতো, সেই রেস্ট্রিকশন থেকে হঠাৎ করে একটু মুক্তি। তো এরকম কয়েকদিন থেকে তো নির্ধারিত দিনে ইয়ামিন যেদিন যাবে তাদের বিয়ের আগের দিন আর কি, সে রওনা দেয়। তো তাদের ইয়ামিনের জন্য একটা গাড়ি রাখা ছিল, বেশ ওইটা একটু পুরনো মডেলের একটা গাড়ি ছিল, টয়োটা গাড়ি তাদের। তো সেই টয়োটা ডিএক্স করোলা গাড়ি নিয়ে সে রওনা দেয় আর কি বাসা থেকে। ইয়ামিন বের হয়ে বেশ আনন্দেই ছিল, কারণ সেই বিয়ের অনুষ্ঠানে যাচ্ছে, তার কাজিনের বিয়ে, তার বেশ ভালোই লাগছে। গান শুনছে গাড়িতে, গাড়ি চালিয়ে যাচ্ছে এবং একা একা কেউ নাই গাড়িতে।
তো সুন্দর হাইওয়ে, সুন্দর দিন চলছে এবং সে মোটামুটি দুপুর পার হয়ে সে চলে গেছে তখন বিকেলের দিকে, এবং তার সে মোটামুটি একটা ধারণা করে নিছে যে সন্ধ্যার পর সে পৌঁছায় যাবে, হয়তো 8টার দিকে সে পৌঁছা যাবে সেখানে সেই কাজিনদের বাসায়। এরকম একটা তার মেজারমেন্ট আছে। তা সে এখন যেখান দিয়ে যাচ্ছে তার বাদিকে হচ্ছে একটা গ্রাম পড়ছে, সে গ্রামটা দেখতে পাচ্ছে যে দূরে, এবং এই গ্রামের বৈশিষ্ট্যগুলো হচ্ছে ক্রালের মতো, মানে এই গ্রামের ঘরগুলা অনেকটা আফ্রিকান ক্রাল যেরকম হয়, মানে গোল টাইপের ছাউনি মাথার উপরে, এবং তার পাশে চারিপাশে মানে গোল, বাসার শেপটা হচ্ছে গোল, এরকম অনেকগুলো ক্রাল, এবং তার থেকে দূরে হচ্ছে মরুভূমি। এই গ্রাম থেকে কিন্তু মরুভূমি শুরু হয়েছে, এবং গ্রামের মধ্যে বড় বড় কিছু গাছ আছে, কিছু ঝোপ আছে, মরুভূমির মতো শুরু হয়ে গেছে এখান থেকেই, এবং তারপরেই দূরে গিয়ে মরুভূমি শুরু হয়েছে আর কি, বেশ বিস্তীর্ণ জায়গা। আর ডান দিকে বিস্তীর্ণ মাঠ সে দেখতেছে, এই পাশে বিশাল মানে ফসলের মাঠ, এবং অনেক ফসল টসল চাষ করছে, এবং দূরে নদী বয়ে গেছে ওদিক দিয়ে, নদী শীর্ণ হয়ে গেছে এই জায়গাটা বেশ। তো এগুলো দেখতেছে, এগুলো দেখে দেখে ইয়ামিন যাচ্ছে এবং বেশ এনজয় করতেছে এই পরিবেশ। তো অনেকক্ষণ চলে যাওয়ার পর হঠাৎ করে ইয়ামিন খেয়াল করলো হাতের বাঁদিকে গ্রামের অংশটা যেখানে, সেখান থেকে হঠাৎ করে মানে বেশ অন্ধকার, মানে মনে হচ্ছে যে একদম কালিগুলো অন্ধকার। একদিকে খানিকটা আলো, ডান দিকে বেশ আলো আছে মোটামুটি, বিকেলের আলো যেটা বোঝা যায়, কিন্তু এই দিকটা বাঁ দিকটা একেবারে কালিগুলো অন্ধকার। তো ইয়ামিন একটু অবাক হলো যে ব্যাপারটা কি, ঘটনা কি। ভালো মতো সে তাকায় দেখলো যে একেবারে বিশাল একটা উঁচু দেয়াল ধেয়ে আসতেছে কালো রঙের, এবং এটা মনে হচ্ছে হু হু করে সামনের দিকে আসতেছে। তো ইয়ামিন দেখেই বুঝলো যে এটা হচ্ছে গিয়ে স্যান্ড স্টর্ম অথবা ডাস্ট স্টর্ম যেটাকে বলে। সে তো সিন্দেরই ছেলে, এবং তাদের সে জানে যেখানে মরুভূমির কাছে যখন এই বালি ঝড় হয় তখন বিশাল মানে এরকম ভয়ঙ্কর অবস্থা হয়, এবং আরও অনেক স্টেট আছে যেখানে নাকি মরুভূমি কাছাকাছি সেখানে এরকম হয়। ইয়ামিন একটু ভয় পেল, কারণ সে কিন্তু নর্মালি এইভাবে ফেস করে নাই, কারণ খোলা প্রান্তরে বিশাল একটা এরকম ঝড় আসতেছে, এবং সে তাকায় দেখতেছে সেই মানে বালির উচ্চতা মানে মিনিমাম 10 তলা থেকে 12 তলা সমান উঁচু, মানে একদম কালো হয়ে গেছে, মনে হচ্ছে যে একটা 10 তলা থেকে 12 তলা সমান উঁচু একটা দেয়াল, বালির দেয়াল ধেয়ে আসতেছে কালো রঙের। ইয়ামিন বেশ ভয় পেয়ে গেছে, সে আস্তে করে গাড়ির স্পিড কমাই দিচ্ছে, কারণ সে অনেক স্পিডে চালাচ্ছিল। সে চিন্তা করতেছিল যে প্রথম যখন দেখছে এটাকে ভাবতেছিল যে একটু তাড়াতাড়ি চলে যাই কি অবস্থা, তখন সে স্পিড কমায় ফেলছে, কারণ সে যেই বেগে ওইটা ধেয়ে আসতেছে এদিকে, সে বুঝলো সে এটাকে কভার করে যেতে পারবে না, তো এর থেকে বেটার হয় রাস্তার পাশে সে যদি গাড়িটা সাইড করে রাখে, এটা সে চিন্তা করা শুরু করলো। বাট সে কিন্তু কনফিউজড, সে এখনো চিন্তা করছে সে গাড়ি চালায় যাবে কিনা। তো এরকম চিন্তা করতে করতেই এক সময় সে দেখলো তার বাদিকে বারবার তাকাচ্ছে, সে একবার দেখলো যে একেবারে প্রথমেই গ্রামের যে অংশটা ঘর বাড়ি সেসব জায়গায় হিট করলো জিনিসটা, একদম প্রচন্ড বাতাস, মানে অনেকটা কালবৈশাখী ঝড় যেভাবে আসে সেইভাবে বিভিন্ন জিনিস উড়াই নিয়ে গেলো প্রচন্ড ধাক্কায়, এবং সে দেখলো এই বাতাসে গ্রামের ভেতর থেকে 4 পাই মানে যে খাট এরকম বিছানা, সেই 4 পাই উড়ে যাচ্ছে। প্রচন্ড ভয় পেয়ে গেল, সে চিন্তা করলো যে বাপরে বাপ, এগুলো যদি উড়ে এসে আমার গাড়িতে লাগে আমি তো শেষ। তো ইয়ামিন এই ভয়ে সে গাড়ি নিয়ে চিন্তা করতে করতে এর মাঝে দেখলো একেবারে রাস্তার উপরে বিভিন্ন জিনিস এসে পড়া শুরু করলো, মানে ওখান থেকে উড়ে আসছে ধুমধাম করে। তো ভয়ে ইয়ামিনের আত্মা উড়ে গেছে, হেডলাইট তো জ্বালাই দিছে, সে তাড়াতাড়ি গাড়িটাকে সাইড করছে। তো সাইড করার সময় সে দেখতেছিল রাস্তার পাশে একটা বড় গাছ আছে, তো বেশ বড় মোটা, এরকম মোটা গাছ। সে একবার চিন্তা করছিল যে গাছের পাশে গাড়ি রাখা কি ঠিক হবে যদি গাছ পড়ে যায়, পরে চিন্তা করলো না, এইরকম মোটা গাছ আসলে ভাঙার কথা না। যাই হোক, সে মানে খুব দ্রুত চিন্তা করতে করতে গাছের পাশে গাড়িটাকে সাইড করে রাখলো। তো দেখলো যে বিশাল বালির একটা মানে এটা অকল্পনীয়, এরকম একটা মানে ব্যাপক আকারের বালি এসে রাস্তার মধ্যে পড়ছে, কিচ্ছু দেখা যাচ্ছে না। হেডলাইটের আলোতে মনে হচ্ছে সামনে লালচে দেয়াল পুরা, আর কিচ্ছু দেখা যাচ্ছে না, লালচে দেয়াল মানে উইন্ডশিল্ডের মধ্যে কিচ্ছু দেখার মতো নেই, এবং হু হু শব্দ করতেছে, ভয়ঙ্কর অবস্থা। ইয়ামিন চিন্তা করতেছে গাড়িটাকে সে তাড়াতাড়ি পার্কে দিয়ে ফেলছে, ব্রেক টেনে দিচ্ছে, হ্যান্ড ব্রেক টেনে দিচ্ছে, যে চুপচাপ বসে আছে। গাড়ি তার কাঁপতেছে, বারবার বাতাসের ধাক্কায় গাড়ি এরকম নড়তেছে চারিপাশে। ইয়ামিন চিন্তা করলো যে এখন কি করবে, সে দোয়া পড়তেছে মনে মনে। একবার ভাবলো যে সে গাড়ির মধ্যে চুপচাপ বসে থাকবে, ছাড়া কিছু করার নাই। তো একটু পরে একটু ফিকে হয়েছে ঝড়টা, কিন্তু ইয়ামিনের একটা ভয় ধরে গেল, কারণ সে জানে এই জিনিসটা ঘটে, এর আগেও সে অনেকবার শুনছে বিভিন্ন জায়গায় এরকম স্যান্ড স্টর্ম যখন আসে, গাড়ি যদি রাস্তায় পার্ক করে রাখে, পিছন থেকে গাড়ি বাস ট্রাক একটার পর একটা এসে মেরে দেয়, কারণ ওই আলো দেখা যায় না, গাড়ির টেল লাইটের আলো দেখা যায় না। এই ভয় তাকে পেয়ে বসছে। সে চিন্তা করলো যে এইভাবে যদি মারে, বড় ট্রাক বা কিছু এসে মারলে তো আমি শেষ, মানে ওই কিছু দেখা যাচ্ছে না তো এরকম অবস্থা। তো সে অনেক ভয়ে চিন্তা করে যে আমি নেমে যাই গাড়ির থেকে। তো আস্তে করে সে তার ড্যাশ থেকে তার সানগ্লাসটা নিল
আর তার ওখানে তার একটা ছিল, মানে কোটের মতো ছিল, দ্যাট ইজ ব্লেজার। সেটা নিল, সেটাকে সে নিয়ে তার মাথাটাকে ঢেকে ফেললো ব্লেজারের অংশ দিয়ে, আর গায়ে মাথার মধ্যে মানে উপরে নিল একটা মানে চাদরের মতো পড়লো ব্লেজারটা, চোখে সানগ্লাসটা নিল, নিয়ে সে গেটটা একটু খুললো। বাতাসে হু বাতাসে তার গাড়ির গেট ধাক্কা দিয়ে মানে তাকে ঢুকাই দিবে এরকম অবস্থা। আর বালি 1 সেকেন্ডে মানে এক রাশ বালি ঢুকে গেছে ভিতরে, গাড়ির ভিতরে। তো সে কোনো মতে পিছলায় বেরোয় গেছে, বেরোয় গেট আটকা দিছে গাড়ির, এবং তার কাছে তার চাবি আছে, গাড়ি লক করা, এবং হু বাতাস কিচ্ছু না, তার ওই যে উপরে যে ব্লেজার সেটার পাশ দিয়ে শোঁ শোঁ করে বালি চলে যাচ্ছে। সে মানে প্রচণ্ড, এবং বালির যে ঘর্ষণ সেটা ফিল করতেছে। ফুল হাতা পরা ছিল, জ্যাকেট পরা ছিল সে, তারপরও বালির ঘর্ষণ ফিল করতেছে। এইভাবে এই বালির মধ্যে দিয়ে সে কোনো মতে মাথা মানে মানে কুজা করে হেঁটে হেঁটে যাচ্ছে। তাকায় সানগ্লাস যেহেতু পরা, এবং এই সানগ্লাসটা লাকিলি মানে খুব বেশি ডার্ক ছিল না, হালকা গ্রিন একটা দেওয়া, শেড দেওয়া। তো সেখান থেকে সে হালকা দেখতে পাচ্ছে গ্রামটা দেখা যাচ্ছে, এখন এই বালির ইসের ভিতরেও গ্রামটা দেখা যাচ্ছে এবং হু হু করতেছে। তো সে আস্তে আস্তে হেঁটে হেঁটে গ্রামটার দিকে গেল, মানে রাস্তার থেকে নেমে গেছে, ওখানে নেমে যাচ্ছে কুজা হয়ে, মানে বাতাসের প্রচণ্ড ধাক্কা, এর মধ্যে বালি তো উঠতেছেই, এবং সে বুঝতে পারতেছে যে যতটুকু তার ওই ফাঁকা জায়গা পাচ্ছে সেসব জায়গা বালি ঢুকে যাচ্ছে এরকম। তো সে চিন্তা করলো তারপরে গাড়িতে উঠে থাকার থেকে বেটার, কারণ গাড়ি যদি হঠাৎ করে পেছন থেকে বাস বা কিছু এসে মেরে দেয় বা ট্রাক বা কিছু, তো সে শেষ, এরকম অবস্থা হবে। এরকম বসে থাকা গাড়িতে নাকি অনেকেই বিভিন্ন রকমভাবে আহত হয়েছে, মারা গেছে এরকম অতীতে, সে জানে। তো যাই হোক, সে আস্তে আস্তে ইয়ামিন হাঁটতে হাঁটতে ওই গ্রামগুলোর দিকে যায়। সে চিন্তা করছে যে গ্রামে কোথাও যে একটু শেল্টার নিলে এর মধ্যে যদি ঠিক হয়ে যায় তাহলে সে বের হবে আর কি। তো এই স্টর্মগুলো আবার অনেক সময় দেখা যাচ্ছে অনেক লং টাইমও থাকে, এমনও রেকর্ড আছে যে ঘন্টার পর ঘন্টা চলতেছে, এরকমও আছে। তো যাই হোক, সে হেঁটে হেঁটে গ্রামের দিকে যাচ্ছে। তো একটা উঁচু জায়গার থেকে নামছে, নেমে দেখতেছে এখানে একটা কুয়া আছে, পাথর বাঁধানো কুয়া, বেশ বড় পাথর বাঁধানো কুয়া, এবং সে চারিপাশ থেকে বালি এসে ওই জায়গা বাড়ি মারতেছে, এমনভাবে যে মনে হচ্ছে চারদিক থেকে বালি এসে একটা ঘূর্ণি তৈরি করতেছে কুয়ার চারিপাশে, আর হু করে শব্দ হচ্ছে একটা, মানে কেমন জানি একটা ভয়ঙ্কর শব্দ। ইয়ামিন একটু ভয় পেয়ে গেছে, কিন্তু সে এই যে বাতাসের ঘূর্ণায়নটা সে রাখতে পারতেছে না, বেশ ভালো মতো এটা ঘুরতেছে, মনে হচ্ছে যে এখানে একটা টুইস্টার তৈরি হয়ে যাবে, মানে এই যে বালি ঘুরে যেরকম। ইয়ামিন একটু ভয় পেয়ে গেল, চিন্তা করলো কি করবে। তো সে আস্তে আস্তে হেঁটে চলে গেল ওই কুয়ার পাশে, একদম যে কুয়ার একটা পাশে একটু উঁচু ছিল, যেখানে যেমন কোনো দুর্গে বা কোথাও যদি ওই যে কামান রাখার জন্য যে ফাঁকা জায়গাগুলো রাখে সেরকম জায়গার মতো এরকম খাঁজ কাটা ছিল। তো সে একটা খাঁজ ধরে চুপচাপ বসে পড়লো, এখানে বসে পড়ে চিন্তা করতেছে, যেহেতু কুয়াটা ওই পাশ থেকে বাতাস ওই পাশের ফ্লোটা বাড়ি মারতেছে, আর এই পাশে ফ্লো বাড়িকে ঘুরে যাচ্ছে কুয়ার চারপাশে, মানে ইনফ্যাক্ট ও যখন মাঝখানে আসে ইয়ামিন ওই জায়গায় বাতাসটা ওইভাবে লাগতেছে না। তো সে চিন্তা করতেছে যে আমি এইখানে বসে থাকবো নাকি কোথাও আশ্রয় নেওয়ার চেষ্টা করবো, এগুলো মনে মনে চিন্তা করতেছে। কে আশ্রয় দিবে এখন, এরকম গেট গুট লাগানো, কোথায় যে কার বাসায় নক করবো, গ্রামের মানুষ এবং তাদের বাসা বাড়িও তো বেশি স্ট্রং না, এরকম চিন্তা করতেছে। বেশ খানিকক্ষণ বসে আছে, হঠাৎ করে সে ফিল করলো কেউ একজন তাকে থাবা দিল, মানে একদম ঘাড়ের মধ্যে একটা থাবার মতো টেনে সরায় আনলো, এরকম টেনে নিয়ে আসলো সামনে। তো সে এরকম মানে ঝাঁটা মারছে, ইয়ামিনেরও গায়ে ভালোই শক্তি ছিল মাশাআল্লাহ, সে এরকম ঝাঁটা দিছে। তো ঝাঁটা দিয়ে সে এরকম ঘুরছে, ঘোরার পরে সে দেখতেছে যে একটা মানুষ একটা লোক আর কি, তার মাথার উপরে এরকম ভাবে দেওয়া, মানে এরকম চাদরের মতো দিয়ে ঢেকে রাখছে। তাকে বলতেছে যে এইখানে কেন বসছো, এখান থেকে চলো, এই জায়গাটা ভালো না, বলে তাকে টান দিল। তো ইয়ামিন আর কোনো কথা বললো না, লোকটার সাথে হাঁটাতে যাচ্ছে, মানে উঁচু হয়ে লোকটা এরকম মাথা একদম নিচু করে যেয়ে দেখলো যে একটা জায়গায় এরকম একটা মাটির দেয়ালের মতো করা একটা ঘর, সেটার মধ্যে ঢুকে গেল আর কি। ইয়ামিন সহ ঢুকলো। তো ঢোকার পরে দেখতেছে এই ঘরটার আবার ছাদ নাই, উপরে মাথার উপরে ছাদ নাই, এটার মানে চারিপাশে কিছু জিনিসপত্র রাখা, মনে হয় এটাকে স্টোরেজের মতো রাখে এখানকার গ্রামের মানুষরা, অথবা ছাদটাকে উড়ে গেছে কিনা ইয়ামিন জানে না। ইয়ামিন বসে লোকটাকে মানে ওইখানে যেহেতু বাতাসের তোরটা একটু মানে ওইদিকে ঢুকতেছে না, এখন কথা বলতে পারতেছে আর কি, কিন্তু কথা বলতে হইতেছে জোরে, লাউডলি, শোনার জন্য একজন আরেকজনকে। তো ইয়ামিন তাকে জিজ্ঞেস করলো যে আপনার নাম কি, আপনি আমাকে এখানে নিয়ে আসলেন, আপনি আনার জন্য থ্যাংক ইউ, মানে আপনি আমাকে যে শেল্টারে নিয়ে আসলেন একটা। তো লোকটা বলতেছে, তাকে হাত দেখাইলো, বললো যে মানে ব্যাপার না। তো বলতেছে আমার নাম শাহনওয়াজ। লোকটা বলছে আমার নাম শাহনওয়াজ, আমি গ্রামেরই লোক, কিন্তু তুমি ওখানে যে কুয়ার কাছে দাঁড়াইছিল ওইটা নিরাপদ না, আমি দেখলাম দূর থেকে দেখছি যে একজন মানুষ আসতেছে, পরে দেখলাম ওই কুয়ার কাছে, আমি এখানেই ছিলাম,
এটা আমাদের মানে স্টোরের জায়গা। এখানে সে দেখলো ইয়ামিন যে তাকায় যে আশেপাশে অনেক কিছু রাখা আছে জিনিসপত্র, হয়তো তারা এখানে যে খেতি বা কিষানি কাজ করে সেগুলোর জিনিসপত্র এখানে আছে অনেক। তো ইয়ামিন তাকায় দেখতেছে ছাদের উপর দিয়ে ওখান দিয়েও মানে বাতাস যাচ্ছে, বালি সহ যাচ্ছে, বাট তাদের গায়ে লাগতেছে না, শোঁ শোঁ শব্দ হচ্ছে। এই পাশে একটা জানলার মতো আছে, এটা খড়খড় করে কাঁপতেছে। তো লোকটা তাকে দেখাইলো যে এইদিকে একটা বসার জন্য একটা এরকম চারপাইয়ের মতো আছে, সেটার মধ্যে বসো। ইয়ামিন যেটার মধ্যে বসলো, বসার পর লোকটা তার খাটের তল থেকে, এদিকে অন্ধকার হয়ে গেছে, চারিদিক প্রায় বেশ ডার্ক। তো লোকটা ভিতর থেকে তার খাটের তল থেকে একটা উঠাইলো, যে একটা এরকম লণ্ঠনের মতো, সেটা জ্বালাইলো, জ্বালায় আলো করলো একটু। তো তাকে দেখায় বললো যে এখানে যে উপরে ছাদ ছিল চলে গেছে উড়ে, এটা ফাঁকা হয়ে গেছে, এটা উপরে ছাদ ছিল গেছে ফাঁকা। তো এরকম হয়, এইসব টেম্পোরারি জিনিসপত্র দিয়ে বানানো, তো টেম্পোরারি ম্যাটেরিয়াল, এগুলো বড় ঝড় আসলে উড়ে চলে যায়। তো এটা বলে সে সেই লণ্ঠনটা উঠে এক পাশে রাখলো, এদিকে সেই হু হু বাতাস চলতেছে, খটখট করতেছে জানলা। তো সেই শাহনওয়াজ জিজ্ঞেস করলো ইয়ামিনকে যে তোমার ঘটনা কি, তুমি কোথায় যাচ্ছিলা, কোত্থেকে আসলা? ইয়ামিন বলে যে আমার এই কাজিনের বিয়ে আমি যাচ্ছিলাম, তো রাস্তায় হঠাৎ করে ঝড় আসলো, তো ভয়ে গাড়ি থেকে নেমে গেছি। তো ভালো করছো, গাড়ি থেকে নেমে গেছে, রিস্কি। এখানে কিন্তু এরকম ঝড় আসলে আমাদের এই গ্রাম তো হাইওয়ের কাছে, প্রায় এরকম দেখছি যে এরকম একটার পর একটা গাড়ি বাড়ি খাচ্ছে, এরকম হয়, মানুষ ক্ষতিগ্রস্ত হয়, মারা যায় মানুষ, এরকমও দেখছি। তুমি এটা বুদ্ধিমানে কাজ করছো, কিন্তু যেটা বুদ্ধিমানে কাজ করো নাই সেটা হলো ওই কুয়ার কাছে দাঁড়ানো। কুয়ার কাছে দাঁড়ানোটা ঠিক হয়নি। তো বলছে কেন? বলে যে এখানে এরকম রেত আছে, মানে রেত বলতে মরুভূমি, মরুভূমির পাশে এরকম জায়গা, এইসব জায়গায় যখন ঝড় বা এরকম রাতে কখন আশ্রয় নিবা, ওয়াটার সোর্সের কাছে যাবা না, অনেক রকম ভয়ের ব্যাপার থাকে। অনেক সময় হিংস্র পশু আসে, আবার অনেক সময় আরও অনেক খারাপ জিনিস আসে। তো ইয়ামিন একটু মানে অবাক হয়ে হাসি দিয়ে বললো যে খারাপ জিনিস বলতে কি? বলে আছে, জিন্নাত আসে, চুড়েল আসে, এসে এরা এই কুয়ার পাশে থাকে এবং মানুষকে নিয়ে যায়। তো ইয়ামিনের কাছে একটু মানে অ্যাডভেঞ্চারাস লাগলো কথাটা, বা একটু গা কাটা দিছে, যে পরিবেশের মধ্যে সে আছে, চারিপাশে অন্ধকার হয়ে গেছে, শোঁ শোঁ বালির শব্দ হচ্ছে, চারিদিক থেকে বাতাসের শব্দ হচ্ছে, এবং বালিগুলো যে টাচ করে যাচ্ছে এই দেয়ালগুলো, সেগুলোর মধ্যে সর করে শব্দ হচ্ছে, এবং মনে হচ্ছে যে সামনে দিয়ে বের হয়ে যাচ্ছে, যে মনে হচ্ছে কেউ সর করে দৌড় দিয়ে, মানে ইনফ্যাক্ট মনে হচ্ছে এই বাতাস এবং বালির প্রাণ আছে এরকম, এবং বিভিন্ন হুইসেলিংয়ের শব্দ বাতাসের। ইয়ামিনের কাছে বেশ মজা লাগলো এই কথা শুনে। তো লোকটা মনে একটু সংকুচিত হয়ে গেছে এই কথা বলে। ইয়ামিন বলে যে মানে কি আর খারাপ কি জিনিস আছে, চুড়েল যেটা বলছেন, মানে কি এখানে আপনি দেখছেন? তো লোকটা একটু চুপ করে থাকে, বলছে হ্যাঁ দেখছি, আমার নিজের সাথেই তো এরকম ঘটছে। তো ইয়ামিন বলতেছে কি ঘটছে, কিভাবে বলবেন, ঘটনা বলবেন? তো লোকটা বলছে আচ্ছা এখানে এসে বসো, কাছে বসো, এখানে বসে। তো বলে এত জোরে জোরে কথা বলতে মানে অসুবিধা হয়, আবার ওরাও শুনে নিবে, এটা একটা সময় এরকম খারাপ সময়। ইয়ামিন বলে যে না না অসুবিধা নেই শাহনওয়াজ ভাই। সে ছাদ ওখান থেকে উঠে এসে বসে বলতেছে যে বলেন আপনার ঘটনা শুনি। তো লোকটা তখন বলতেছে যে এটা খুব আজীব সময় তোমাকে ঘটনা বলার জন্য, এবং আমরা এগুলো বলি না সাধারণত, যেহেতু তুমি অন্য জায়গায় থেকে আসছো এবং তোমাকে মানে পাইলাম, আমারও কিছু করার নাই, এখন বলি তোমার ঘটনা কি। বলে হ্যাঁ বলো। তো শাহনওয়াজ সাহেব বলতেছে যে তখন আমি তোমার বয়সী, মানে ইয়াং, মানে এই শাহনওয়াজ সাহেব কিন্তু এই ইয়ামিনের থেকে বেশ বড় বয়সে। বলছে আমি তখন তোমার বয়সী ছিলাম। তো এরকম আমাদের গ্রামে কিন্তু এই কুয়া থেকে আমাদেরকে সাবধান করতো, কুয়ার কাছে আসতে মানা করতো ছোটবেলা থেকেই। বলতো যে রাতের বেলা এইসব রেতের মধ্যে অনেক হিংস্র প্রাণী চলাফেরা করে, মরুভূমির কুকুর আছে, আর অনেক কিছু আছে, এগুলার যাওয়া যায় না, এটার কাছে আসতে না করতো। আবার বলতো যে এখানে খারাপ জিনিসও থাকে। দেখা যেত আমাদের এখানে প্রচলিত কথা ছিল যে আমাদের এখানে গ্রামের মেয়েরা তো পানি সংগ্রহ করে, তো তারা তাদের ট্রেডিশনাল ড্রেস পরে, এবং আমাদের অঞ্চলে মানে তাদের সেই পাকিস্তানি সিন্ধের অঞ্চলে মুখ ঢেকে রাখে, তারা মুখ দেখায় না। তো এরকম বেশে নাকি চুড়েলও থাকে। ইয়াং ছেলে পেলে যখন এরকম কুয়ার কাছে রাতের বেলা যদি আসে, তো দেখে এরকম নারী, এবং তাকে এরকম নিয়ে যায় ফুসলায় নাকি নিয়ে যায়, মরুভূমিতে নিয়ে যায়, নইলে কুয়াতে ফেলে মেরে ফেলে, এরকম কথা প্রচলিত আছে। তো এটা তো ছোটকাল থেকেই শুনতাম, শাহনওয়াজ বলতেছে। তো একবার এরকম বিকালের দিকে, এই যে এখন যে সময়টা তার কাছাকাছি সময়, আমি বাসার থেকে বের হয়ে জাস্ট মানে আমি ঘুমাইছিলাম, দুপুরের পরে কাজ করে এসে অনেক ক্লান্ত, বিকালের দিকে বেরিয়েছি, এবং আমার কাছে তখন মনে হচ্ছে যে একটু ফ্রেশ বাতাস নেই এরকম। তো ঘর থেকে হেঁটে একটু সামনে চলে গেছি, এবং দেখতেছি যে বেলা পড়ে যাচ্ছে, বেশ ভালোই লাগতেছিল। তো এই সময় আমার বাবা দৌড় দিয়ে আসলো, এসে বললো যে আমাদের দুটো উট ছিল, বলে উট মিসিং, সে উট পাইতেছি না।
কি অবস্থা? তা বাবাকে আমি বললাম যে কই যাবে, সামনে ওদিকে হেঁটে গেছে হয়তো। বলে যে না না, দেখো দেখ, তুই যে দেখ। তা আমার বাবা আমাকে বললো, তা আমি বাবার কথা শুনে বললাম আচ্ছা আমি যাচ্ছি বলে বাবাকে বললাম তুমি যাও বলে আমি হেঁটে হেঁটে যাচ্ছি। এবং উট কোন দিকে যেতে পারে আমার ধারণা আছে, এখানে এই ছোট ছোট গাছপালা আছে, ঝোপ আছে, এগুলোর দিক দিয়ে যায়। হেঁটে হেঁটে অনেক সময় দূরে চলে যায়, ওখানে যেগুলো ওখানে চড়ে এবং ওগুলো অনেক সময় ওই যে ওগুলো খায়, ওই মরুভূমির এগুলো খায় এবং সে গাছের ওই যে ঝোপের পাতা টাতা এগুলো খায় এবং ওখানে থাকে, অনেক সময় চড়ে বেড়ায়। তো আমরা আবার ওরকম দূরে চলে গেলে নিয়ে আসি। তা আমি এরকম বাবাকে বিদায় দিয়ে যাচ্ছি। তা আমার বাসা থেকে বেশ দূরে চলে আসছি, মানে আমাদের গ্রামের ঘরগুলো থেকে বেশ দূরে চলে আসছি। তা হাঁটতে হাঁটতে সামনে যে জায়গাটা হচ্ছে অনেকটা ঢেউয়ের মতো, যেখান থেকে এই মরুভূমির প্রান্তরগুলো শুরু হয়, জায়গাটা একটা ঢেউয়ের মতো এরকম উঁচু হয়ে নেমে গেছে। এবং আমাদের এখানকার বালিগুলো তো দেখতেছোই, তুমি জানো হয়তো, তোমার বাড়ি তো এখানে আশেপাশে কোথাও। তো তখন ইয়ামিন বলছেন আশেপাশে না, বেশ খানিকটা দূরে, বাট আমি জানি আমাদের এখানকার বালি এরকম। বলে হ্যাঁ, অনেকটা মোটা এরকম বালি। তো সেই বালির মধ্যে দিয়ে বেশ রুক্ষ হেঁটে হেঁটে যাচ্ছি। তো সামনে ঢেউয়ের উপর দিয়ে উঠে গেলাম, উঠে যাই দেখতেছে দূরে বিস্তীর্ণ প্রান্তর, গাছ গাছালি মাঝে মাঝে, এবং কিছু মরুভূমির মধ্যে এইখানে ওদিকে কিছু গাছও আছে এবং তার মধ্যে ঝোপ আছে। এর মধ্যে দিয়ে আমি খুঁজতেছি আমার রুট কোথায়। তো অনেক দূর চলে আসছে, কিন্তু এর মধ্যে বেলা প্রায় নেমে গেছে। তা আমি টেনশন করতেছি যে অন্ধকার ঘনে আসলে তো সমস্যা, আমার কাছে তো কোনো বাতি নেই বা কিছু নাই, যদি আকাশে চাঁদ উঠে চাঁদের আলোতে যতটুকু দেখা যায়, এছাড়া তাহলে একটা সমস্যা। আর এই অন্ধকারে কই খুঁজবো? তবে উট অনেক স্মার্ট, যে উট চিনে, ডাক দিলে গলা চিনে এবং শীষ বাজাইলেও চিনে, বুঝতে পারে। তা আমি নাম ধরে ডাকতেছি, উটের নাম ছিল, এবং আমি সাথে সাথে শীষ দিতেছি এবং সামনের দিকে যাচ্ছে এদিক ওদিক। তো তাকায় যতদূর চোখ যায় কোথাও উটের একদম লেশমাত্র চিহ্ন নাই। তো অবাক লাগলো আমার কাছে যে কিরে, উট কই গেছে? এই পাশে না আসলে আর ওই পাশে যাওয়ার কথা না, কারণ মরুভূমির দিকে আসবে উট, ওদিকে রাস্তা ক্রস করে কোথাও যাবে না, এরকম একটা অবস্থা। অনেক দূর চলে আসছি, এখান থেকে পেছনে তাকায় আমাদের গ্রামও দেখা যায় না, কারণ সামনে ওই যে আমি তো উঠে আসছি একটা ঢেউ খেলানো উঁচু জায়গায়, এখান থেকে মানে তাকাইলে দেখাও যায় না। আরও সামনে গেলে হয়তো আরও উঁচুতে উঠলে হয়তো নিচের প্রান্তটা যদি একটু দেখা যায় এরকম। তো এইভাবে করে হেঁটে যাচ্ছি এবং ওই একই কাজ করতেছি। এর মধ্যে বেলা কিন্তু আরও পড়ে গেল, একদম পুরা অন্ধকার হয়ে আসছে। তা আমি এবার একটু মানে দিশেহারা হয়ে গেছি, কারণ আমি চিন্তা করতেছি যে ফিরে যাব, কিন্তু উট না নিয়ে ফিরে গেলে কেমন? এই উটও আমাদের প্রিয় জিনিস। আবার চিন্তা করতেছি উটকে অন্য কোথাও চলে গেছিল, যেটা আবার ফিরে আসতেও তো পারে। তো এরকম যখন চিন্তা করতেছি, ঠিক সেই সময় হঠাৎ করে দূরে দেখতে পেলাম অন্ধকারটা মানে ঘনীভূত হয়ে গেল, মানে বেশ ঘনীভূত। আগে তো আকাশ দেখা যাচ্ছিল, এখন আকাশ দেখা যাইতেছে না, পুরো জায়গাটা কালো হয়ে গেছে। আমি তখনই তো বুঝলাম যে এই যে বালির ঝড় আসতেছে। সাথে সাথে আমি এখান থেকে ঘুরে দৌড় দিলাম, যে যেদিক থেকে আসছি গ্রামের দিকে যাই, যদি এর মধ্যে আমি যদি পৌঁছে যেতে পারি তা তো ভালো, নাহলে তো বিশাল অবস্থা। এবং এখানে যখন অনেক বেশি এরকম ঝড় আসে, তখন একটা মাত্র উপায় আছে, আমার এই যে গায়ে যে জামা আছে সেটাকে টেনে মাথার উপর দিয়ে, বা আমার কাছে এখানে আমার চাদর আছে একটা, সেটা দিয়ে মাথার উপর দিয়ে চুপচাপ মাটিতে মানে মুখ গুজে পড়ে থাকা, এবং আমার উপর দিয়ে যতক্ষণ ঝড় যাবে এই বালি জমতেই থাকবে, এরকম একটা অবস্থা। এই হচ্ছে লাস্ট উপায়, এছাড়া আসলে মানে টেকার কোনো উপায় নাই। আর চোখটাকে নিরাপদ রাখতে হবে। তো এই চিন্তা করে আমি তারপরে দৌড়াইতেছি যে ঝড় এসে পড়ার আগে। এর মধ্যে হু হু বাতাস পেয়ে গেলাম এবং আমি বুঝতেছি যে একদম আইসা পড়তেছে, এবং পিছে তাকায় দেখে মনে হয় যে একেবারে বালির মধ্যে দিয়ে, তুমি তো দেখছোই কেমনে আসে, দেখে মনে হলো যে বালির মধ্যে দিয়ে বালিটাই অশ্বারোহীর মতো যেভাবে আক্রমণ করে ঘোড়া নিয়ে মানুষ, সেইভাবে বালি ছুটে আসতেছে। কিছু বলার নাই, মানে কয়েক সেকেন্ডের মধ্যে আমার পিঠে ঝাঁপায় পড়লো বালিগুলা এবং আমি মাথা গুজে পড়ে গেলাম মরুভূমির মধ্যে। এবং মানে ঝড় তো যাচ্ছে, আমার উপর দিয়ে হু হু শব্দে, বালিও জমতেছে, মানে ব্যাপক আকারে। বেশ অনেকক্ষণ যাওয়ার পরে আমি বুঝলাম যে তীব্রতাটা কমছে। তা আমি আস্তে করে এই তীব্রতা, যে এই যে যখন ধেয়ে চলে যায় প্রথম অংশটা, তার খানিকক্ষণ পরে একটু তীব্রতা কমে যায়। এবং মানে তীব্রতা কমে যায় মানে কি, এটার তো ফ্রন্ট আছে, মানে প্রথম শুরু আছে, তারপরে মাঝখানের দিক আছে এরকম। তো যাই হোক, যখন চলে গেছে খানিকক্ষণ পর আমি বালি থেকে কোনো মতে হাঁচড়ায় পাছড়ায় ওঠার চেষ্টা করলাম, তখনও এরকম বাতাস বইতেছে, বেশ বালি নিয়ে বাতাস বইতেছে। তো আমি মাথাটা ঝাড়া দিয়ে উঠে আমার এই চাদরটাকে এরকম দুই হাতে ধরে তাকাইতেছে, অন্ধকার চারিদিকে, অন্ধকার, তার উপরে বালিরই মানে কিছু দেখা যাচ্ছে না। আমি কোনো মতে পিট করে মাথাটাকে মানে চোখটা সেভ করে তাকাইতেছি। হঠাৎ করে দেখলাম আমার থেকে প্রায় 3-4 হাত দূরে কালো বোরখা টাইপের পুরো একটা ভেল পরিহিত একটা মহিলা, কারণ তার ড্রেস দেখে বোঝা যাচ্ছে এটা মহিলা,
কিন্তু এরকম আসলে আমাদের অঞ্চলে বা আমাদের গ্রামের কোনো ড্রেস আপের সাথে মিল নাই। আমাদের গ্রামের মহিলারা এরকম কাপড় পরেও না, তারা অন্য টাইপের ড্রেস পরে। হ্যাঁ, তারাও পর্দা করে, বাট এরকম না, এটা একদম ডিফারেন্ট, অন্য রিজনের মতো। তা আমি একটু অবাক হয়ে গেলাম, কোন মহিলা এখানে এরকম। তো আমি যখন তাকাইছি পিটপিট করে, মহিলা বলতেছে তুমি কি পথ হারাই ফেলছো তোমার গ্রামে যাওয়ার? তো বলতেছে যে হ্যাঁ। তো মহিলা বলতেছে আমি ওদিকেই যাচ্ছি, তুমি আমার সাথে চলো। তা আমি তারে বললাম যে তুমি আমার গ্রাম কেমনে চিনো? বলে বুঝতেছি, তোমাকে দেখি, তোমার গ্রাম কোথায়, আসো তোমাকে বুঝাই দিই, আসো আমার সাথে। বলে মহিলা হাঁটা শুরু করলো। তো আমিও হাঁটতেছি মহিলার পিছে পিছে, 3 হাত 4 হাত দূরে বোঝা যাচ্ছে কালো একটা অবয়ব, আলখাল্লা পরা, যাচ্ছে যাচ্ছে হেঁটে হেঁটে। আমি আসলে তখন আর আমার কোনো অপশন নাই, আমি যে আর কিছু করবো সেরকম অপশন নাই। তো হাঁটতেছি আর পথ তো শেষ হয় না, মানে একেবারে পথ তো মানে চলতেই আসি এরকম একটা অবস্থা। আর এই বালির ঝড় কিন্তু আছে, হালকা পাতলা বেশ বালি উঠতেছে। তো এরকম যেতে যেতে অনেকক্ষণ, তা আমি তখন তারে বললাম একবার যে আমি কি আমার বাসার থেকে এত দূরে আসি নাই, আপনি আমার কই নিয়ে যেতেছেন? তো মহিলা বলতেছে এই যে আইসা পড়ছে তোমার গ্রাম, এই সামনে, এই যে একটু সামনেই। তো আমি তখন চিন্তা করলাম যে আমার তো একটা আন্দাজ আছে আমার গ্রাম কতটুকু কি, আমি আর না যাওয়ার সিদ্ধান্ত নিলাম। আমি তারে বললাম যে না, আমি সামনে যাইতেছি না, আপনি বলেন আমার যে আপনি কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে। তো মহিলা বলতেছে তুমি তোমার গ্রাম থেকে পথ হারায় অনেক দূরে সরে আসছো, তোমার আসলে তুমি বুঝতেছো না এর জন্য, এই ঝড়ে তোমার দিক হারায় ফেলাইছো তুমি। তো তোমারে আমি গ্রামে পৌঁছায় দিব, চলো এই যে এখান থেকে বাঁক নিয়ে যাবো, আমার পিছনে পিছনে আসো আর একটু। তো আমি আর কোনো কথা চিন্তা না করে পরে চিন্তা করলাম যে যাই, কি আর অবস্থা। তো হেঁটে আর একটু সামনে গেছি, এর মাঝে হঠাৎ করে বালির ঝড়টা পড়ে গেল, যেভাবে শুনলো মনে হলো আমাদেরকে ছেড়ে চলে গেছে বালু ঝড়, এরকম একটা অবস্থা। আমি তাকে অবাক হয়ে গেলাম, আমার সামনে মহিলা যেখানে আছে তার সামনে বেশ কতগুলা ভাঙাচোরা ঘর বাড়ি, এবং সেই ঘর বাড়িগুলার মানে কোনো নাই, মানে আগামাথা নাই, মানে অনেক পুরানো, বোঝা যায় ভাঙাচোরা ঘর বাড়ি, এখানে এক সময় এত মানুষ ছিল বা এখন নাই। এবং তার থেকে একটু সামনে একটা এরকম মাটির করা আর কি, মাটি বা পাথর রেখে রেখে উঁচা করে একটা কুয়ার সার্কেলের মতো বানাইছে, যেটা আমাদের ওইখানের মতো না, আমাদের কুয়া অনেক সুন্দর আমরা বানাইছি এরকম না, মানে বোঝা যাচ্ছে যে এখানে অনেক আগে মানুষ করছিল। আমি তো থতমত খেয়ে গেলাম, ব্যাপারটা কি, যে এটা কোথায়। আর এইভাবে বালির জল ফট করে চলে গেল, মনে হলো আমাদেরকে ছেড়ে চলে গেছে। তা আমি অবাক হয়ে দেখলাম যে সেই চাঁদ, আবার আকাশে চাঁদ আছে, এবং সেই চাঁদের আলো পড়ছে চারিপাশে, ওই ভাঙ্গাচোরা ঘরের মধ্যেও পড়ছে আশেপাশে। আর ওই মহিলা কালো কুচকুচা বোরখা পরা, সেটার কাপড় চমকাইতেছে, এবং সামনে দিয়ে মহিলা যে দাঁড়ায় আছে কয়েক পা সামনে। তো আমি একটু অবাক হইলাম, তো বললাম যে কি ব্যাপার, আপনি আমাকে কই নিয়ে আসছেন? এই জায়গা তো আমি চিনি না, এটা তো আমার গাঁও না, আপনি আমাকে নিয়ে আসেন, আপনি বলছেন আপনি আমার ড্রেস দিকে চিনছেন, আমার গ্রামের কোথায় কোথায় আনছেন আমাকে, আমি তো এখানে আসি নাই। তো মহিলা বলতেছে তোমার উট এখানে আসছে, তোমার উটের খবর চাও না, তোমার উট আছে এখানে। তো বলছে আমার উট এখানে আছে মানে? বলে হ্যাঁ, তোমার উট পথ হারায় এখানে চলে আসছে, আমাদের কাছে চলে আসছে, তো তুমি তোমার উট নিয়ে চলে যাবো, অসুবিধা নেই। তো আমি বলছি আপনাদের কাছে মানে এটা কি আপনাদের গ্রাম? তো মহিলাটা হাসি দিয়ে বললো হ্যাঁ। তো আমি কিন্তু তার চেহারা দেখতেছি না, চেহারা কিন্তু ঢাকা। তো সে আবার হাঁটা শুরু করে বলে আসো তোমার উট নিয়ে যাও। তা আমি হেঁটে হেঁটে যাচ্ছি, চাঁদের আলো পড়ছে, কয়েক সেকেন্ড পরে আমার শরীরের প্রত্যেকটা রোম দাঁড়ায় গেল, কারণ আমি নিচে বালির দিকে তাকায় দেখতেছি মহিলা যে হেঁটে যাচ্ছে, এরকম বড় বড় পায়ের ছাপ, কিন্তু মহিলা যাচ্ছে সোজা, পায়ের ছাপ আছে উল্টা, মনে হচ্ছে আমার দিকে হেঁটে আসতেছে, পায়ের ছাপ দিকে মনে হচ্ছে মহিলা আমার দিকে হেঁটে আসতেছে, তো সে কিন্তু যাচ্ছে সামনে। আমি তো বুঝে গেছি যে এটা একটা চুড়েল, এটা মানে জিন্নাত বা চুড়েল, যেটা আমাদের এলাকায় চুড়েলকেও জিন্নাতই বলে। আমি বুঝে গেছি যে এটা তো চুড়েল, এটা তো আসলে না, মানুষ না। এটা যখন বুঝছি তখন দেখলাম মহিলাটা হাসি দিল, হাসি দিয়ে বলে তুমি আমাকে এত ভয় পাইতেছো কেন? তুমি ভয় পেও না, আসো আসো সামনে আসো, তুমি আসো। তা আমি তো বলছি না, আমি আর সামনে যাইতেছি না, আমি এখান থেকে ভালো আছি, আমি যাইতেছি না, তুমি আমার থেকে দূরে সরে যাও। তো আমি দোয়া পড়া শুরু করলাম। দোয়া যখন পড়তেছি তখনই দেখলাম যে মহিলা নিজের মাথার মুখের মধ্যে নেকআপ ছিল, নেকআপটা সরাইলো, এবং এরপর তো আমি দেখে মানে একেবারে ভয়, আমার হার্ট ফেল করার মতো অবস্থা। আমি ওইখানে বসে পড়ছি ভয়ে, এত ভয় পাইছি বসে পড়ছি, কারণ তার চোখের মধ্যে কোনো মনি নাই, পুরা সাদা অংশ দেখা যাচ্ছে, এবং চাঁদের আলো মানে এতটা ব্রাইট এখানে, এবং তার মুখের মধ্যে সে যে কথা বলতেছে তার মুখের দাঁত দেখা যাচ্ছে চোখা চোখা, এবং তার হাত সামনে আনছে, হাতের মধ্যে এরকম নখ বড় বড়। তো সে আমাকে বলতেছে শাহনওয়াজ, আমার নাম ধরে বলতেছে শাহনওয়াজ, তোরে তো আজকে খেয়ে ফেলতাম, তোরে খাওয়ার জন্যই আনছিলাম, কিন্তু তোর এই পকেটের মধ্যে
যে আছে কালাম আছে, এর জন্য তোরে আমি কিছু করতে পারি নাই। এখন আমার বুক পকেটের মধ্যে একটা কালামের ছোট্ট বই থাকতো ওয়াজিফার, এটার মধ্যে অনেক কালাম লেখা। তো আমাকে এই কালামের বইয়ের জন্য সে কিছু করতে পারে নাই। সে বলতেছে আমাকে যে নাহলে তো তোকে এখনই খেয়ে ফেলতাম, তোর উট দুইটারেই নিয়ে আসছিলাম, একটারে খাইছি আর একটা আছে, বলে খ্যাক খ্যাক করে হাসতেছে আর বলতেছে সুযোগ পাইলে তোরেও খাবো। এটা যখন বলছে তখন আমি খুব ভয় পেয়ে গেলাম এবং আমি সাথে সাথে দোয়া পড়া শুরু করলাম জোরে জোরে। তো দোয়া পড়ার সাথে সাথে সে গলা খাকারি দিল একটা, মানে কেমন একটা গলা খাকারি দিয়ে এরকম হাত দুইটাকে সামনে নিয়ে আসলো, বিভৎস চেহারা। আমি ভয় পেয়েছিলাম প্রচণ্ড, কিন্তু ভয় পেয়েও দোয়া পড়া শুরু করলাম, জোরে জোরে দোয়া পড়তেছি এবং সাথে সাথে আমি বিশেষ সূরা তিলাওয়াত করলাম। এটা যখন করতেছি তখন দেখলাম যে সে মানে একবার আমার দিকে তাকাইলো, একবার পেছন দিকে তাকাইলো সেই গ্রামটার দিকে, তারপর খেই করে চলে গেল এবং এত ফাস্ট দূরে মুভ করে গেল সে, আমি অবাক হয়ে গেলাম। মনে হলো যে একটা কালো ছায়া আমার সামনে থেকে উড়ে চলে গেছে, এইভাবে চলে গেছে। তো ভয়ের চোটে আমি তাকায় থাকলাম সেদিকে, কিন্তু আমি চিন্তা করতেছি আমার উট বলে একটা আছে, বলছে একটা খাইছে একটা আছে। এই সময় আমি শব্দ পাইতেছি সেই যে মাটির ঘরের এক সাইড থেকে মনে হচ্ছে আমার উট শব্দ করতেছে, ডাকতেছে। তো আমি দোয়া পড়তে পড়তেই হেঁটে হেঁটে যে ঢুকলাম সেই যে পুরনো সেই গ্রামের ভেতরে, সেই যে গ্রামের কথা বলছে, এবং এইটা একটা পুরনো গ্রাম, সেই গ্রামে কিচ্ছু নাই, একদম পুরা খা খা করতেছে। সেই মাটির একটা পাড় বাঁধানো, মানে শক্ত মাটি দিয়ে পাড় বাঁধাইছে কুয়ার, এটার পাথরের বাঁধানো না, ঘরগুলো মাটির এবং সেটার উপর ছাদ টাদ কিচ্ছু নাই, একটা পরিত্যক্ত গ্রামের মতো। ওইখান থেকে আমি ডাক শুনতেছি আমার উটের। তা আমি ভয় পাইলাম, আমি কিন্তু দোয়া পড়তেছি, তখন জোরে পড়তেছি না, আস্তে আস্তে পড়তে ভয় পাচ্ছি যে আমাকে আবার কোনো চালাকি করে নিতেছে নাকি ওদিকে, এবং ভয়ে থরথর করে কাঁপতে কাঁপতে আমি আমার এই যে কাপড় পরা ড্রেসের বুক পকেটে হাত দিয়ে দেখতেছি আমার যে ওয়াজিফার বই ঠিক মতো আছে নাকি। তারপর আমি দোয়া পড়তে পড়তে সামনে গেলাম, যেতে যেতে দেখলাম উটের ডাক, এবং আমি দেখলাম যে আমার একটা উট দাঁড়ায় আছে ওইখানে, এবং সেই উট আমি তো বুঝি আমার উটের সাথে আমার একটা কমিউনিকেশন আছে, আমি বুঝতে পারি উটের, এবং উট অনেক অনেক চালাক প্রাণী, এবং সেই উট আমাকে সে বুঝতে পারছে যে আমি আসছি আশেপাশে। সে অন্যরকম শব্দ সড়ক করা শুরু করলো, সে বুঝতে পারলো যে মানে তার মালিক আছে, এবং সে ওখান থেকে দৌড়ায় প্রায় চলে আসলো আমার কাছে, এবং এসেই হাঁটু গেড়ে বসে আমাকে পিঠে ওঠার ব্যবস্থা করে দিল, মানে সে আমাকে নিয়ে ওখান থেকে চলে যাবে এরকম অবস্থা। আমিও সাথে সাথে উঠে বসলাম উটের পিঠে, এবং সেই উট দৌড়ানো শুরু করলো। তা আমি কোনো মতে ওকে ধরে, ওর গলার মধ্যে বাধা আছে, কোনো মতে ধরে আমি ব্যালেন্স রক্ষা করে যাচ্ছি। উট প্রচণ্ড স্পিডে তার মতো ছোটা শুরু করলো, এবং আমার কাছে মনে হলো যে আমার চারিপাশ থেকে আবার বালির ঘূর্ণি শুরু হলো, বড় বালির ঘূর্ণি, মানে যেরকমভাবে যে হয় ঘূর্ণিঝড় হয় সেরকমভাবে বালি ঘুরতেছে, লাল লাল বালি, এবং আমার আশপাশ দিয়ে আসতেছে এরকম, একদম এদিকে চলে আসে ওদিকে চলে আসে। আমি দোয়া পড়তে পড়তে যাচ্ছি, আমার দিক কিছুই নাই, আমি জানি না এই দিক হয়তো উট বের করবে খুঁজে, কারণ আমার নিজের দিক বের করার কোনো ক্ষমতা আর নাই। আমি দোয়া পড়তেছি, জোরে জোরে দোয়া পড়তেছি, আর উট চলতেছে, এবং আমি দেখতেছি বালির ঘূর্ণি চলতেছে আশেপাশে, চাঁদের আলো আছে, এর মধ্যে লাল বালির ঘূর্ণি চলতেছে আমাদের সাথে। তো উট দৌড়াইতে 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 কতক্ষণ পারে চলতে পারবো না, আমার মানে একেবারে ওই একঘেয়ে এসে একটা ঝিমানি লেগে গেছিল। এক সময় এসে দেখি মরুভূমির কাছে চলে আসছি আমরা, মানে যেখান থেকে গ্রাম শুরু হয় আমাদের গ্রাম, সেখানে উট চলে আসছে, এবং এই উট দৌড়ায় দৌড়ায় ওখান থেকে নেমে গেল উঁচু জায়গাটার থেকে, এবং ওই যে ঘূর্ণিটা সেইটা ওই আমাদের বালির ওই যে উঁচু যে ঢিবিটা সেটার কাছে এসে ছেড়ায় পড়ে গেল সব বালিগুলা, মানে একদম মনে হলো মানে মানে কেউ ছুঁড়ে মারলে বালি যেভাবে পড়ে সেইভাবে চারদিকে ছড়ায় পড়লো, আর উট ঢুকে গেল নিচু জায়গা দিয়ে নেমে আমাদের গ্রামের দিকে নেমে গেল, এবং উটের প্রচণ্ড কষ্ট হয়েছে বুঝতে পারছি, এবং সে মানে আমি বুঝতে পারছি আমার উট অনেক ভয় পাইছে, এবং দৌড়াইতে দৌড়াইতে নিয়ে আসলো আমাদের গ্রামের ভিতরে, এবং আমি এক জায়গায় এসে শান্ত করলাম উটকে, গায়ে হাত বুলায় বুলায় নামলাম, নেমে তারপর যে দেখলাম যে হ্যাঁ এখানেও বালুঝড় হয়েছে, এবং বালুঝড় শেষ হয়ে গেছে। আমার পরিবার খুব আতঙ্কিত ছিল, আমার বাবা বের হয়ে আসছে, এসে বলছে কী ব্যাপার, তাই আমি বললাম যে অনেক সমস্যা পড়ছে, উটকে নিল। বাবা বলছে আর একটা কই, আমি বলছে পরে বলি। পরে বাসার মধ্যে ঢুকলাম, উটকে নিয়ে তার জায়গা মতো রাখা হইলো যেখানে বেঁধে রাখা হইতো। তো তারপর বাসার মধ্যে ঢুকে তারপর বাবাকে পুরো ঘটনা বললাম। বাবা তো খুব ভয় পেয়ে গেছে, তিনি সাথে সাথে আমার মাথার মধ্যে পড়া পানি, মানে পানি পড়ে ফু দিয়ে ওকে দিলেন, এবং তারপরে বললেন যে এই পানি আমার চোখে মুখে দিতে আর কি। সাথে আমার মাও আসলো, এবং আমরা তাড়াতাড়ি ওই হাত মুখ ধুয়ে পানি ছিটাই দিল আমার গায়ে, এবং আমি মোটামুটি পবিত্র হইলাম আর কি। এবং তারপর বাসার মধ্যে জমজম কূপের পানি ছিল, সেটা খাওয়াইলো আমার।
তো এরপরে আমি একটু ভালো ফিল করি এবং তখন আমি শুনি যে গ্রামের আরও মানুষের কাছে যে এরকম চুড়েল আছে এবং এই মরুভূমির মধ্যে আশেপাশে অনেক পরিত্যক্ত গ্রাম আছে, এসব গ্রামের মধ্যে নাকি এরা থাকে এবং আর এরা আসে, এরা অনেকগুলো আছে আদমখোর, এরা মানুষ খেয়ে ফেলে। আবার অনেক সময় দেখা যায় ছোট ছেলে মেয়ে দেখলে ধরে নিয়ে যায়, মানে এদেরকে ভুলাই নিয়ে চলে যায়। আবার এরা পানির কূপের আশেপাশে থাকে, এর কারণ হচ্ছে জানে যে পানির আশেপাশে মানুষ আসে। এখানে নদী আছে আমাদের এখানে, যে নদী থেকে ওখানে লবণ সংগ্রহ করা হয়, তো ওইখানেও থাকে, ওখানেও আশেপাশে নাকি এরকম চুড়েল ঘুরে মাঝে মাঝে। তো এই হচ্ছে এর জন্য আমি তোমাকে যখন দেখছি, তুমি যখন ওই যে কুয়ার আশপাশ দিয়ে যাচ্ছে মরু ঝড়ের সময়, আমার মনে হয়নি যে এটা কোনো মানে ভালো ব্যাপার, এই কারণে কিন্তু তোমাকে আমি সরাই নিয়ে আসছি। যাই হোক, ইয়েমেন এই ঘটনা শুনে মানে শাহনওয়াজের কাছে মানে একেবারে তার গায়ে কাটা দিয়ে গেছিল, কারণ ততক্ষণে এই ঝড় কমে আসছে, মানে একদম প্রায় নাই বলা চলে, জাস্ট বাতাস চলতেছে। তো ইয়েমেন বলল যে শাহনওয়াজ ভাই, অনেক ধন্যবাদ আপনাকে, আপনি আমাকে অনেক হেল্প করলেন, আপনার ঘটনা শুনে আমি খুব পাইছি, মানে ভালো লাগছে আমার কাছে, আমি অনেক কিছু জানছি। তো শাহনওয়াজ তাকে বলতেছে যে আসলেই কিন্তু আছে, তুমি কিন্তু মনে করো না যে এরকম আমি তোমাকে জাস্ট একটা ঘটনা বললাম, এরকম ব্যাপার কিন্তু আমার সাথে যা ঘটছে আসলেই ঘটছে, আর এরকম কিন্তু ঘটে। তো সুতরাং যখন পথঘাটে চলাফেরা করবা খুব সাবধানে চলাফেরা করবা। তো যাই হোক, শাহনওয়াজ তাকে বলে যে আমি তোমাকে এগিয়ে দিই, তোমার গাড়ি পর্যন্ত এগিয়ে দিই, কারণ আমাদের গ্রামে তো রাতের বেলা আর মানুষ বেরোয় না, এখন তো অলরেডি সন্ধ্যা হয়ে গেছে, বুঝতে পারছো না, ঝড় হয়েছে, মানুষজন নাই, তো তোমাকে আমি তোমার গাড়ি পর্যন্ত এগিয়ে দিই, তুমি তোমার মতো যাও, এটা তোমার প্রতি আমার দায়িত্ব। এই বলে ইয়ামেন বলে যে না না থাক শাহনওয়াজ ভাই, আই ক্যান গো, আমি যেতে পারবো, অসুবিধা নেই। তো শাহনওয়াজ নাকি তাকে বলে না, তুমি আমার ছোট ভাইয়ের মতো, তোমাকে আমি এগিয়ে দিই, বলে সেই তাকে ওখান থেকে বের করে আনে। তো দেখতেছে যে বালি ঝড় হওয়াতে অনেক জায়গায় বালির স্তূপ হয়ে গেছে এবং ওইদিক এটা ওইটা পড়ে রয়েছে এদিক ওদিক, মানে একটা মানে খুব কঠিন অবস্থা ওই জায়গায়, মানে এবং এই ঝড়টা আসলে ওই যে আমাদের বাংলাদেশে কালবৈশাখী আসার আগে যে একটা বিশাল বাতাস ছাড়ে সেরকম বাতাস, কিন্তু তার সাথে অসংখ্য ধূলিকণা, মানে ধূলি মানে কি, যে মরুভূমির বালি এগুলা ছুটে আসে এবং ভয়ঙ্কর অবস্থা আর কি। তো এই কারণে মানে খুব ডিজাস্টারাস অবস্থা চারিপাশে। তো হেঁটে হেঁটে আসতেছে এবং তার সাথে শাহনওয়াজ এগিয়ে দিচ্ছে, দেখতে খুব সুন্দর, মানে এখানে ঝড় যেখান থেকে চলে গেছে এই জায়গাটা মানে একদম ক্লিয়ার হয়েছে, এখানে কিন্তু আকাশ ক্লিয়ার হয়ে গেছে, চাঁদ উঠছে। তো উঠে হেঁটে তাকে হাইওয়েতে উঠাইলো, উঠে সে গাড়িতে উঠলো, সে শাহনওয়াজকে অনেক ধন্যবাদ দিল ইয়েমেন, দিয়ে সে মানে তার কাছে বিদায় নিয়ে রওনা দিল। তার বালি গাড়ির মধ্যে বালি ঢুকে গেছে, ওই যখন দরজা খুলছিল তখন বেশ ঢুকছে আর কি, ফাঁক ফোকর দিয়ে। যাই হোক, ইয়ামেন এইভাবে সে ওখান থেকে ড্রাইভ করে এক সময় সে যে পৌঁছায় তার ফুপুর বাড়িতে পৌঁছায় এবং সেখানে সে গাড়ি পার্ক করবো, ওইটা একটু মানে সাবার, মানে ওটা শহর না, উপশহরের মতো, এবং বাড়িটাও খুব নিরিবিলি জায়গায়, এবং বাড়িটা কাইন্ড অফ লাইক একটা স্ট্যান্ড অ্যালোন হোম, হ্যাঁ, মানে বাউন্ডারি দেয়াল দেয়া মাঝখানে একটা 2 তলা বাড়ি, এবং বাড়িটা ডুপ্লেক্সের মতো অনেকটা, উপরতলা নিচতলা মিলায় থাকা যায়, সুন্দর পরিবেশ, এবং বাড়িতে বোঝা যাচ্ছে যে বেশ উৎসবের পরিবেশ। তো ইয়ামিন বেশ ভালো ফিল করে, বাসার কাছে এসে ফিল করে যে বেশ ভালো লাগতেছে তার কাছে, কিন্তু তার শরীরটা কেমন জানি ভারভার হয়ে আছে। সে চিন্তা করলো যে এই শরীর ভারভার হয়ে গেছে কারণ ময়লার মধ্যে ছিলাম, বালির মধ্যে গেছি, কি অবস্থা, এগুলো চিন্তা করতে করতে সে আস্তে করে বাসায় ঢুকে যায়। বাসায় ঢুকে দেখে যে তার ফুফাতো ভাই আছে, যার সাথে কথা বলে সে, মানে 2 একটা কথা বলে সে সোজা চিন্তা করে যে সে তার ওই ফুফাতো বোনের সাথে কথা বলবে যার বিয়ে হচ্ছে, কারণ তারা সবাই বেশ ক্লোজ এবং বিয়ে হয়ে যাচ্ছে 2 দিন পরে, তার সাথে একটু গল্প করবে, দুষ্টুমি করে এটা ওইটা বলবে, তারপর যাবে, এরকম চিন্তা করি ইয়ামিন সরাসরি উঠে যায়, জিজ্ঞেস করে যে অমুক কোথায় আছে, বলে 2 তলায়। তো উঠে যায়, 2 তলায় উঠে যে দেখে যে ওই সেই কাজিনের রুম খোলা আর কি, সেখানে কাজিন একা। তো ওরে যায়, যে দেখে যে কেউ নাই রুমের মধ্যে, তো সে হাতে মেহেন্দি দিয়ে বসে আছে। তো ইয়ামিন ওকে দেখেই বলে যে আরে কিরে, তোর তো কঠিন অবস্থা, তোর বিয়ে হইতেছে, কেমন লাগতেছে, ফিলিংস কি, এইসব কথাবার্তা বলতে বলতে সে গল্প করতে করতে যায় বসে খাটের পাশে। তো দেখতেছে ঘরের মধ্যে কেউ নাই, কাজিনকে বলতেছে, কাজিনটা হঠাৎ করে কথা বলতে বলতে একটু অন্য মনস্ক হয়ে যায়। ইয়ামিনের সাথে কথা বলতে বলতে দেখা যাচ্ছে যে সে কি জানি কেমন একটু অন্য মনস্ক হয়ে গেছে। তো ইয়ামিন দেখে যে, মনে করে যে ওর হয়তো এখন কথা বলার মুড বেশি নাই, তো বলে আচ্ছা যাক তুই থাক, আমি তো এতক্ষণ বাইরের থেকে আসছি, এত অনেক করে আসছি, অনেক ঝামেলা, পরে বলবো না ঘটনা, তো আমি যাই, আমি ফ্রেশ হয়ে আসি, থাক, বলে সেই ইয়ামিন ওখান থেকে আস্তে করে চলে আসে। তো ও যখন চলে আসছে, সেই ইয়ামিন দেখলো যে ওর কাজিন কিন্তু যেভাবে হাসি দিয়ে ওর সাথে রিসিভ করছিল, শুরু করছিল কথা বলা, সেরকম কিন্তু আর করতেছে না, চুপ। সে যখন বিদায় নিয়ে গেল তাকে কোনো কথাও বললো না, মানে যে আচ্ছা ঠিক আছে আয় বাইরে, এরকম কিছু বলে, এরকম কিছুই না। ইয়ামিন চলে গেল তার মতো, যে সে তার ড্রেস চেঞ্জ করে সে ওখানে তার ফ্রেশ হলো, ফ্রেশ হয়ে যখন বেরোইতেছে এই সময় সে একটা হইচই শুনতেছে বাসার মধ্যে। কি ব্যাপার, বাসার মধ্যে হইচই,
কেমন একটা শব্দ, মানুষজন শব্দ করতেছে, জোরে জোরে কথা বলতেছে মহিলারা। ইয়ামিন দৌড় দিয়ে আসে, এসে বলে কি হয়েছে। এখানে যায় 2 তলায় দেখে যে সে কাজিনের রুমের সামনে একটা জটলা, বেশ মহিলারা মানে এবং তার নিজের মানুষরা ছাড়াও, ফুপু টুপুরা ছাড়াও আরও কিছু অন্য মানে আত্মীয় মহিলারা আছে, তারা কথা বলতেছে জোরে জোরে। তো ইয়ামিন তো ওখানে যেতে পারে না, যেহেতু এই সব মহিলাদের সাথে সে তার ক্লোজ না এত। তো সে তার এক ছোট কাজিনকে জিজ্ঞেস করে যে কি ব্যাপার, কি হয়েছে এখানে, কি ঘটনা, কি হ্যাঁ, কি সমস্যা, কি কে শব্দ করতেছে। একটু পরে শুনে ভেতর থেকে ভারী গলায় পুরুষালী গলা বলতেছে, সবাই বলছে ভাগ, কাইটা ফেলবো সবাই এখান থেকে। এই সে তো ইয়ামিনের বুক কেঁপে যায়, তার সারা শরীর কেঁপে ওঠে। এরকম কণ্ঠে কে কথা বলতেছে, জিজ্ঞেস করে কে, তখন এই কাজিন বলে যে অমুকরে জিনে ধরছে। তার যে একদম মানে এই যে তার যে কাজিনের কথা বলে, যার বিয়ে হবে। তো ইয়ামিন থতমত খেয়ে যায়, বলে মানে, বলে যে হ্যাঁ, একটু আগে এরকম করে চিৎকার করে তার রুমে একজন গেছিল, তাকে একদম গলা টিপে ধরে কামড়াইতে গেছে, এরকম একটা অবস্থা। এবং তখন ইয়ামিন শুনতেছে ভিতর থেকে বলতেছে যে না যাবো না, তোদের সবাই শিক্ষা দিয়ে দিব। আমি অনেক দূর থেকে আসছি, ঘাড়ে চড়ে আসছি, হ্যাঁ অমুকের ঘাড়ে চড়ে আসছি, একদম মানে ওই ইয়ামিনের নাম বলতেছে, ইয়ামিনের ঘাড়ে চড়ে আসছি। তো ইয়ামিনের তো একদম সারা শরীর হয়ে যায় এবং ইয়ামিনের কাজিন ইয়ামিনের দিকে তাকাইতেছে। ইয়ামিন পুরা থতমত খেয়ে ভয় একদম, ইয়ামিন বলতেছে যে তাকায় মানে সে তার কাজিনে বলতেছে আমি কিছু জানি না এই সম্বন্ধে। তো সাথে সাথে ইয়ামিনের বাবা আসলো, বললো কি হয়েছে তোর, মানে তোর নামে বলতেছে কেন এরকম। তখন বলে আমি জানি না আব্বা। বলে যে কি, কোথায় গেছিলা। ইয়ামিনের মাও চলে আসে, বলে কোথায় গেছিলা। তখন বলে যে আমি এরকম ঝড়ে পড়ছিলাম, একটা গ্রামে ঢুকছিলাম, এই সেই হ্যানত্যান। তো তারপরে মানে ভয়ঙ্কর অবস্থা, আসলে ভিতরে ব্যাপক রকমের হইতেছে, মানে কথাবার্তা হইতেছে এরকম, মানে চিৎকার চেঁচামেচি, মানুষজন আসতেছে। এর মধ্যে একজন বলতেছে যে মৌলানাকে ডাকো, হ্যাঁ মৌলানাকে ডাকো এসে। তো মানুষ বাসার থেকে মানুষজন গেল, তাদের বাসাতে দ্রুত চলে গেল এবং ওই আটকায় রাখাই কষ্ট হয়ে যাচ্ছে, হ্যাঁ আটকায় রাখাই কষ্ট হয়ে যাচ্ছে। তো তারপরে ইয়ামিন তো খুব অপরাধ ভুগতেছে, কারণ তার ফ্যামিলির মানুষজন তার দিকে অন্যভাবে তাকাইতেছে, যেহেতু বলছে ইয়ামিনের কাঁধে চড়ে আসছি বলছে। তো যাই হোক, মৌলানা আসলো, আসার পরে বাসার ভিতরে সবাই মোটামুটি এক হয়ে বসলো, রুকাইয়া করবে, ঘরের মধ্যে মানে ব্যবস্থা হইলো এসে। তো ইয়ামিন বলতেছে যে আমি কি থাকতে পারি। তো বিশেষ কনসিডারেশনে যেহেতু তার নাম আসছে, তাকে বলছে আচ্ছা ঠিক আছে। ইয়ামিনকেও রাখা গেল ওইখানে এবং মূলত সেখানে মহিলারা বসছে কয়েকজন এক সাইডে, আর আরেক সাইডে পুরুষরা বসছে। মৌলানা সাহেব তাকে রুকাইয়া করতেছে। ভয়ঙ্কর অবস্থা, সেই পরিবেশই ভয়ঙ্কর। ইয়ামিন বলতেছে যে বিয়ে বাড়ির পরিবেশ থেকে সেটা এমন একটা ভয়ঙ্কর পরিবেশে রূপান্তরিত হয়েছে বলার মতো না। ঘরের মধ্যে তারা বাতি নিভাই দিছে, হ্যাঁ একটা এরকম মোমবাতির জ্বালায় সেখানে কাজ করতেছে, আগরবাতি জ্বালানো, ঘ্রাণ ছুটতেছে, অন্যরকম একটা পরিবেশ। তো তাকে জিজ্ঞেস করতেছে মানে এই আগরবাতি জ্বালানো বা গোলাপ জল ছেটানো, এটার কারণ হচ্ছে যে এখানে একটা মানে হোলি এনভায়রনমেন্ট ক্রিয়েট করা। তো মৌলানা সাহেব জিজ্ঞেস করতেছে যে কেন আসছো ওর থেকে। তো ইয়ামিন বলতেছে যে ইয়ামিনের অবাক লাগতেছে যে এইরকম কণ্ঠ সে শুনে নাই। খুব সুন্দর কণ্ঠ ছিল তার কাজিনের, সেই কণ্ঠে ভারী গলা, মানে মনে হচ্ছে ভিতর থেকে নিংড়ায় বলতেছে, তার শরীরটা নিংড়ায়, তার যে একদম লো পিচ সেটা বের করে বলতেছে ইয়ামিনের ঘাড়ে করে আসছি। বলে ইয়ামিনের ঘাড়ে করে আসছি, ইয়ামিন আসছিল এখানে, আমি শাহনওয়াজের সাথে ছিলাম, সেখান থেকে চলে আসছি। একেবারে এই নাম শুনে তো আরও ভয় পাইছে ইয়ামিন যে শাহনওয়াজ। এবং বলছে তখন মৌলানা সাহেব বলতেছে যার থেকে আসো, যেখানে আসো, যেখান থেকে আসছো সেখানে চলে যাবা, এখানে থাকা যাবে না। তো যাই হোক, তাদের মধ্যে তখন কথা বাকবিতণ্ডা শুরু হলো বিভিন্ন রকম। তো মৌলানা সাহেব তখন বিভিন্ন তার মতো রিচুয়াল করলেন, বিভিন্ন রকমের কালাম পাঠ করলেন, করে বিভিন্নভাবে শাস্তি দিলেন। সেই জিন তাকে পোড়ায় ফেলতেছিলেন তিনি কালাম পাঠ করে করে। তো যেই ওনার যেই আছে আর কি, ওনার যেই দোয়া পড়ার আর কি, বিভিন্ন আয়াত পড়ে তিনি জ্বালাই দিতেছিলেন তাকে। যখন নাকি তাকে পড়তেছে তখন ওই ইয়ামিনের কাজিন বলতেছিল যে মানে বার্নিং জ্বলতেছে চিৎকার করতেছিল, মানে ভয়ঙ্করভাবে চিৎকার করতেছিল সে। তো যাই হোক, একবার সে তখন সম্মত হয় চলে যাবে। তো বলে যে ঠিক আছে চলে যাব, কিন্তু তোদের এখানে একটা গাছের সিন্ধি আমের গাছ আছে, ওইটারে আমি মেরে দিয়ে যাব। তো বলছে কেন? বলে এটা মেরে দিয়ে যাবো, এটা আমারই নিয়ম, তোদের সিন্ধি আমের গাছটা মেরে দিয়ে যাব। তো বলে নাকি ঠাপ করে পড়ে যায় ইয়ামিনের কাজিন। আর একটু পরে তারা শব্দ পায় যে তাদের ওখানে গাছ যে আছে, গাছটা মনে হচ্ছে মুচড়াই দিতেছে ওখানে, এবং সেই গাছটা একদম মানে মুচড়ায় একদম মানে মনে ডালপালা করে ফেলছে সবাই। তো যাই হোক, তখন নাকি মৌলানা সাহেব বলে চলে গেছে, অসুবিধা নাই। তো তিনি দোয়া দুরুদ পড়ে আরো ফুদেন এবং বলে যে মেয়ে সুস্থ হবে একটু পরে। তো বলছে যে ইয়ামিনকে
তো ইয়ামিন দেখালো যে আমি ইয়ামিন। তো বলে যে কি ঘটনা, তোমার সাথে এভাবে কিভাবে আসছে, কোত্থেকে আসছো কি? তো ইয়ামিন তখন মৌলানা সাহেবকে বলে যে আমি এরকম এরকম ইসের মধ্যে দিয়ে আসছি। তখন মৌলানা সাহেব ইয়ামিনকে বলে তোমারও ঝাড়তে হবে আমার। তো তিনি ইয়ামিনকেও রুকাইয়া করেন, মানে তার উপর কিছু আসে না, বাট ইয়ামিনকে রুকাইয়া করেন তিনি, করে বলে যে ব্যাপারটা কি ছিল, তুমি যে গ্রামে গেছিলা, ওই যে তোমাকে যে লোকটা বাঁচাইছে বা তোমাকে নিয়ে গল্প করছে, ওই শাহনওয়াজের সাথে এটা ছিল এবং ওইটা চলে আসছিল এখানে, এবং শাহনওয়াজের কাছ থেকেই তোমার কাছে আসছে, তোমার মাধ্যমে এসে এখানে এরকম ঢুকছিল। তো সবসময় নিজেকে পবিত্র রাখবা, সবসময় নিজেকে পবিত্র রাখবা, সবসময় নিজের মতো মানে অজু হালাতে থাকবা, অজু করে থাকবা সবসময়। অজু করে থাকলে সবসময় তোমার সাথে এই এরকম খারাপ কিছু আসার সুযোগ পায় না। হ্যাঁ, অজু করে থাকবা। এবং তুমি কি নামাজ কালাম ঠিক মতো পড়ো? তো ইয়ামিন বললো যে মোটামুটি যতটুকু পারি পড়ি। বলে না, এইভাবে পড়লে হবে না, তোমাকে কন্টিনিউয়াসলি ঠিক মতো এটা করতে হবে। ইয়ামিন সব এগ্রি করে। ইয়ামিনের বাবা মাও মৌলানা সাহেবকে বলে যে আমরা মেক শিওর করবো আমার ছেলে যাতে পথে থাকে। তো বলে এবার দেখছো জিনিসটা কেমন? তো ইয়ামিন বলে যে হ্যাঁ, বুঝতে পারলাম ব্যাপারটা। বলে তোমার সামনে ওইভাবে আসে নাই, কিন্তু তুমি তো বুঝতে পারছো যে তোমার নাম বলছে, যে তুমি যে একটা লোকের নাম বলছে, এই লোকের নাম কিভাবে বলে দিল সবার সামনে, বুঝতে পারছো? তোমার কাজিনের কি জানার কথা এটা? ইয়ামিন বলতেছে না। বলে যে এবার তাহলে বুঝো তাহলে এই জিনিসটা কিভাবে কি করছে। যাই হোক, ইয়ামিনকেও ছেড়ে দেয়। ছেড়ে দেওয়ার পর মৌলানা সাহেব ওই দিন ওই বাসায় কিছুক্ষণ থেকে তারপর বাসা বন্ধ করে দিয়ে উনি চলে যান। তো তারপরে ওদের বাসার সবকিছু আস্তে আস্তে আবার রিজিউম করে এবং যথা নিয়মে বিয়ে হয়। তো কাজিনকে পরে জিজ্ঞেস করছিল ইয়ামিন যে তোর কি মনে আছে তোরে কি হয়েছিল? বলে যে না, আমার কিচ্ছু মনে নেই, তবে খুব একটা আজব জিনিস ঘটছিল। যখন তুমি আমার সাথে কথা বলতে আসছো, আমার কাছে মনে হলো যে মানে তুমি ঢুকছো, ঢুকে এসে যখন বিছানার পাশে বসলা, তখন মনে হলো যে একেবারে কালো মেকআপ পরা একটা মহিলা বসে আছে তোমার জায়গায়, এবং তার চোখের মধ্যে কোনো মনি নাই। তার দিকে আমি তাকাইলাম আর আমার আর কিচ্ছু মনে নেই। আমি অবাক হয়ে গেছিলাম যে তুমি কিভাবে ওইটাতে পরিণত হয়েছিল। মানে তোমাকে বসতে দেখলাম, তারপর দেখলাম যে কালো মেকআপ পরা একটা মহিলা, চোখের মধ্যে কোনো মনি নাই, বসা আমার সামনে হাত ছড়ায়। তারপর আমি আর কিছু মনে নেই আমার। ইয়ামিন তাকে বলে যে আসলে এরকম ভাবে তুই পজেসড হয়েছিলি, এই ব্যাপারে সেই। তো যাই হোক, এইভাবে করে ইয়ামিনের এই ঘটনার পরিসমাপ্তি ঘটে আর কি। শুভরাত বন্ধুরা, আশা করি সবাই চারপাশের দরজা জানালা ভালো করে বন্ধ করে অন্ধকারকে সঙ্গে নিয়ে বসে আছেন। আজকে আমরা এমন এক ভয়ঙ্কর জলপথের অভিজ্ঞতার গল্প শুনব, যা শোনার পর রাতে একা একা কোনো নদী পার হতে বা লঞ্চে উঠতে আপনার বুক কেঁপে উঠবে। আমাদের আজকের ঘটনা পুরান ঢাকার শ্যাম বাজারের বাসিন্দা তানভীর মোর্শেদ ভাইয়ের। এই ঘটনা ঘটেছে 2016 সালের সেপ্টেম্বর মাসের এক দুর্যোগপূর্ণ রাতে বুড়িগঙ্গা নদীর জেঞ্জিরা সংলগ্ন একটা নির্জন ঘাটে। চলুন সরাসরি চলে যাই তানভীর ভাইয়ের সেই রুদ্ধশ্বাস জবানবন্দিতে। তিনি লিখেছেন যে ভাইয়া, তখন 2016 সালের সেপ্টেম্বর মাস, আমি তখন বাদামতলীতে বাবার ফলের ব্যবসায় বসি। সেদিন কেরানীগঞ্জের জেঞ্জিরায় আমাদের এক কাস্টমারের কাছ থেকে বকেয়া টাকা আদায় করতে করতে রাত হয়ে গেল প্রায় 12টা। যখন ঘাটে আসলাম ওপারে শ্যাম বাজারে ফেরার জন্য, তখন আকাশ ভেঙে প্রচণ্ড বৃষ্টি নামলো, সাথে প্রচণ্ড ঝড় আর বজ্রপাতও ছিল। ঝড়ের কারণে মেন খেয়া সেই নৌকাগুলো সব বন্ধ হয়ে গিয়েছিল। চারপাশটা একেবারে ঘুটঘুটে অন্ধকার, শুধু বুড়িগঙ্গার কালো জলের ওপর বৃষ্টির ফোঁটা পানি পড়ার শব্দ হচ্ছিল। আমি তখন চিন্তিত হয়ে ঘাটেই দাঁড়িয়ে আছি। ঠিক তখন একটা ছোট কাঠের ট্রলার এসে ঘাড়ে ভিড়ল। যখন সেই ট্রলারটা ঘাটে ভিড়ল, দেখলাম যে ট্রলারে কোনো বাতি ছিল না, মাঝে একটা পুরনো হারকেন জ্বালিয়ে বসেছিল। তার মাথায় একটা চটের তৈরি মাথাল বা টুপর দেওয়া ছিল, যার কারণে তার মুখটা স্পষ্ট দেখা যাচ্ছিল না। আমিও কোনো উপায় না দেখে বললাম, মাঝি ভাই,
ওপারের শ্যাম বাজার ঘাটে যাবা, ডাবল ভাড়া দেব। তখন সেই মাঝি কোনো কথা না বলে শুধুমাত্র মাথা নাড়ালো। আমি ট্রলারে উঠে পিছনের দিকে বসলাম। যখন ট্রলারটা মাঝ নদীতে পৌঁছালো তখন ঝড়ের তীব্রতা আরো বেড়ে গেল। চারপাশের লঞ্চ বা বড় জাহাজের কোনো আলোই দেখা যাচ্ছিল না, যেন পুরো নদী জুড়ে শুধু আমরাই আছি। ঠিক তখনই আমার প্রথম খড়কাটা লাগলো। নদীতে এত বড় বড় ঢেউ উঠছে, অথচ এই ছোট্ট কাঠের ট্রলারটা বিন্দু মাত্র তুলছে না। সেটা পানির ওপর দিয়ে চাবকের মতো মসৃণ ভাবে ছুটেই চলছে, যেন নদীটা পানি নয়, বরং একটা শক্ত কাচের মেঝে। একই সাথে ট্রলারের চারপাশ থেকে কেমন যেন একটা পচা পানা পুকুরের আর কাঁচা রক্তের তীব্র কটুগন্ধ ভেসে আসতে লাগলো। আমি অস্বস্তি কাটাতে মাঝিকে বললাম, মাঝি ভাই, একটু সাবধানে চালাও, নদী কিন্তু খুব উত্তাল। মাঝি এবারও কোনো জবাব দিল না। সে আগের মতোই শক্ত হয়ে বসে আছে। আমার বুকের ভিতরে একটা অজানা ভয় মোচড় দিয়ে উঠল। আমি হারিকেনের হালকা আলোয় মাঝির দিকে ভালো করে তাকালাম, আর সাথে সাথেই আমার পুরো শরীর বরফের মতো ঠান্ডা হয়ে গেল। মাঝি যে বৈঠাটা বা হালটা ধরে আছে সেখানে কোনো হাত নেই। দুটো কঙ্কাল সার হাড়ের অবয়ব হালটা ধরে রেখেছে। আমি আতঙ্কে চিৎকার করতে গেলাম, কিন্তু ঝড়ের শব্দের মাঝে আমার গলা দিয়ে কোনো আওয়াজই বের হলো না। ঠিক তখনই মাঝি ধীরে ধীরে আমার দিকে ঘাড় ঘোরালো, আর আমি যা দেখলাম তা বিশ্বাস করার মতো মানসিক শক্তি আমার ছিল না। চটের মাথালের নিচে কোনো মানুষের মুখ ছিল না। সেখানটা ছিল সম্পূর্ণ ফাঁকা একটা অন্ধকার গোবর, আর সেই গোবরের ভেতর থেকে দুটো লাল আগুনের পোলার মতো চোখ আমার দিকে জল জল করে তাকিয়ে আছে। সে তার সেই মুখহীন অবয়ব থেকে একটা বিভৎস কর্কশ গলায় হেসে উঠল। সেই হাসিটা মানুষের মতো ছিল না, যেন অনেকগুলো মানুষ একসাথে যন্ত্রণায় চিৎকার করেছে। ঠিক সেই মুহূর্তে ট্রলার থেকে বিকট শব্দ হতে লাগলো, ঠক ঠক করে, যেন নিচ থেকে কেউ আওয়াজ করতেছে। আমি তখন নিচের দিকে তাকালাম এবং দেখলাম যে ট্রলারের কাঠের পাটাতন ভেদ করে অসংখ্য সাদা কঙ্কালের হাত ও উপরের দিকে উঠে আসছে। সেই হাতগুলো আমার পা দুটোকে শক্ত করে চেপে ধরলো। হাড়গুলো এত ঠান্ডা ছিল যে আমার মনে হচ্ছিল আমার পায়ের রক্ত জমাট বেঁধে যাচ্ছে। তারা আমাকে টেনে ট্রলারের নিচে বুড়িগঙ্গার সেই কালো জলের গভীরে নিয়ে যেতে চাচ্ছিল। আমি বাঁচার জন্য ছটফট করতে লাগলাম এবং চিৎকার করে আল্লাহর নাম নিতে লাগলাম। ঠিক তখনই একটা বিশাল বজ্রপাত হলো ট্রলারের একদম কাছে, আর সেই তীব্র আলোয় আর শব্দের ধাক্কাতে যেন পুরো মায়াজালটা 1 সেকেন্ডের মধ্যে ছিঁড়ে গেল। আমি আবিষ্কার করলাম আমি কোনো ট্রলারে নেই। আমি মাঝ নদীতে একা একে হাবুডুবু খাচ্ছি। আমার চারপাশ দিয়ে তীব্র স্রোত বয়ে যাচ্ছে। দূর থেকে একটা বড় মালবাহী কার্গো জাহাজের আলো আমার চোখে পড়ল। তারা আমার চিৎকার শুনতে পেয়ে লাইফ জ্যাকেট ফেলে আমাকে উদ্ধার করলো। পরের দিন যখন আমাকে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে ভর্তি করানো হলো, তখন সদরঘাটের পুরনো জেলেরা আমাকে বলেছিল আমি নাকি অলৌকিকভাবে বেঁচে ফিরেছি, কেননা আজ থেকে প্রায় 20 বছর আগে ওই জিঞ্জিরা ঘাটের কাছে একটা যাত্রীবাহী ট্রলার মাঝরাতে ডুবে সব যাত্রী মারা গিয়েছিল।
যার মাঝি আজও নাকি ঝড় বৃষ্টির রাতে একা একা যাত্রীদের নিজের ট্রলারে তুলে নেয়। আজ এতগুলো বছর পার হয়ে গেছে, কিন্তু আজও যখন বর্ষাকালে বুড়িগঙ্গার দিকে তাকাই, আমার মনে হয় সেই মুখহীন মাঝিটা আজও হ্যারিকেন হাতে মাঝ নদীতে আমার জন্যই অপেক্ষায় দাঁড়িয়ে আছে। তো বন্ধুরা, তানভীরের এই অভিজ্ঞতা আমাদের মনে করিয়ে দেয় যে জলপথের অন্ধকার, সেই অন্ধকারের গভীরতা কতটা ভয়ঙ্কর হতে পারে। আমরা ভাবি যে আমরা নদী পার হচ্ছি, কিন্তু আমরা কি আসলেই জানি পানির নিচে কোনো অতৃপ্ত আত্মা আমাদের টেনে নেওয়ার জন্য ওত পেতে আছে? যাই হোক, আজ রাতে যারা নদী পথে ভ্রমণ করেছেন কিংবা লঞ্চের কেবিনে একা একা বসে আছেন, জানালার বাহিরে নদীর কালো জলের দিকে ভুলেও বেশিক্ষণ তাকিয়ে থাকবেন না। আর যদি দেখেন কোনো নিঝুম ঘাটে হ্যারিকেন হাতে কোনো নিঃসঙ্গ মাঝি আপনাকে ডাকছে, তবে ভুলেও সেই নৌকায় পা দেবেন না। আজকের মতো এখানে শেষ করছি। দেখা হবে পরবর্তী কোনো এপিসোডে। ততক্ষণ পর্যন্ত সকলের দীর্ঘ আয়ু এবং সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই গুড নাইট।